নীলু বয়সে আমার চেয়ে 11 মিনিটের বড়। তার জন্মের 11 মিনিট পর আমার জন্ম হয় এবং দারুণ একটা হইচই শুরু হয়। ডাক্তার শমশের আলী অবাক হয়ে চেঁচিয়ে ওঠেন, আরে যমজ যমজ বাচ্চা দেখি। ঠিক তখন ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে যায়। আমরা দুই বোন গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি। ডাক্তার শমশের আলী হারিকেনের জন্য চেঁচাতে থাকেন। আমার নানিজান ছুটে ঘর থেকে বেরোতে গিয়ে পানির একটা গামলা উল্টে ফেলেন। আমার জন্মের সময় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল বলে বাবা আমার নাম রাখেন রাত্রি। নীলুজানের পরপর খুব কাঁদছিল, তাই তার নাম কান্না। এইসব কাব্যিক নাম অবশ্য টিকল না। একজন হলো নীলু, তার সাথে মিল রেখে আমি হলাম বিলু। তার 4 বছর পর আমাদের 3 নম্বর বোনটি হলো। মিল দিয়ে নাম রাখলে শুধু মেয়েই হতে থাকবে, এই জন্য তার নাম হলো সেতারা। নীলু, বিলু এবং সেতারা। বাবার রাখা নাম টিকলেও বাবা কিন্তু হাল ছাড়লেন না। সুযোগ পেলেই চেঁচিয়ে ডাকতেন, কোথায় আমার বড় মেয়ে কান্না। এইভাবে জন্মদিনে বই উপহার দেওয়ার সময় বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় গোটা গোটা হরফে লিখতেন, মামনি রাত্রিকে ভালোবাসার সহিত দিলাম, কিংবা মামনি কান্নাকে পরম আদরের সহিত দেওয়া হলো। বইয়ের সঙ্গে সবসময় একটা করে তার স্বরচিত কবিতা থাকত। সেই কবিতা তিনি তার প্রেস থেকে ছাপিয়ে ফ্রেম করে বাঁধিয়ে আনতেন। 8 বছরের জন্মদিনে আমি এবং নীলু যে কবিতাটি পেলাম সেটা শুরু হয়েছে এভাবে, 7টি বছর গেল পর পর, আজকে পড়েছে 8, তবে জন্মদিন নয়তো মলিন, ভয়াল বিশ্ব হাট। যমজ বোন বলেই আমরা দুজন সবসময় একই কবিতা পেতাম। শুধু কবিতা নয়, গল্পের বইও একই হতো। দুজনের জন্য 2টি শিশু, ভোলানাথ কিংবা ঠাকুরমার ঝুলি। আমরা দুজন যে দেখতে অবিকল একরকম, এই নিয়ে বাবার মধ্যে একটা গোপন গর্ব এবং অহংকার ছিল। নতুবা কেউ এলেই হাসি মুখে বলতেন, এরা যমজ, একজনের নাম রাত্রি আরেকজনের নাম কান্না, যার চুল ছোট ছোট ও হচ্ছে কান্না। মা বড় বিরক্ত হতেন, ভ্রু কুচকে বলতেন, যমজ মিন নিয়ে তো ঢোল পেটানোর কি আছে, যমজ ফমজ আমি 2 চোখে দেখতে পারি না। আমাদের দুজনকে যাতে দেখতে একরকম না দেখায় এজন্য তার চেষ্টার ত্রুটি ছিল না। আমার চুল কেটে ছোট ছোট করে দিলেন। একজনের গায়ের রং যেন অন্যজনের চেয়ে আলাদা হয় সেজন্য নীলুকে সপ্তাহে 3 দিন কাঁচা হলুদ দিয়ে গোসল করাতে লাগলেন। কিছুতেই কিছু হলো না। আমরা যতই বড় হতে থাকলাম আমাদের চেহারার মিল ততই বাড়তে লাগলো। নীলু যেমন লম্বা, আমিও তেমন লম্বা। তার চিবুকের নিচে যেরকম একটা লাল রঙের তিল, আমারও অবিকল সেরকম তিল। তার যেমন শ্যামলা গায়ের রং, আমারও তাই। মা পর্যন্ত ভুল করতে লাগলেন। যেমন একদিন বারান্দায় বসে তেঁতুলের খোসা ছাড়াচ্ছি, মা ঝড়ের মতো এসে প্রচণ্ড একটা চর কষালেন। 1 খিলি পান দিতে বললাম, কতক্ষণ লাগে? আমাকে বলনি, বোধহয় নীলুকে বলেছ, আমি বিলু। আমার ছোট চুল যখন লম্বা হলো তখন দেখা গেল বাবা এবং মা ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারে না। কেন পারে না সেও এক রহস্য। নীলুর সঙ্গে আমার বেশ কিছু অমিল আছে। যেমন নীলুর নাক একটুখানি চাপা, ওর চোখ দুটি একটুখানি ওপরের দিকে ওঠানো। তবুও দোতলার নাজমুল চাচা আমাদের 2 বোনকে যখনই দেখেন তখনই বলেন, কে কোনজন, কে কোনজন। নীলু তাদের খুব মজা পায়, আমার অবশ্য রাগ লাগে। এইসব আবার কি ঢং! নাজমুল চাচা সবসময়ই ঢং করেন। মা নাজমুল চাচাকে সহ্যই করতে পারেন না। নাজমুল চাচার গলা শুনলেই মুখ কুচকে বলেন, ভার কোথাকার, সবসময় ভাড়ামি করে। আমাদের নিয়ে সবচেয়ে বেশি ভাড়ামি করেন অবশ্য আমার বড় মামা। দিনাজপুর থেকে বেড়াতে এলে মহা উৎসাহে আমাদের দুজনকে সামনে বসিয়ে উঁচু গলায় বলেন, দেখা যাক আমি নীলু বিলুকে আলাদা করতে পারি কিনা। 1, 2, 3, এইজন হচ্ছে আমাদের বিলু। বড় মামা ভাড়ামি করলে মা রাগ করতেন না, বরং একটু যেন খুশিই হতেন। সবচেয়ে খুশি হতো নীলু, সে হেসে কুটি কুটি। নীলুর নাম কান্না না হয়ে ভালো হয়েছে, সে হাসতেই জানে, কাঁদতে জানে না। আমরা যখন ক্লাস 7-এ উঠলাম, নীলু আমার কাছ থেকে আলাদা হয়ে গেল তার হাসি নিয়ে। যাই দেখে তাতেই তার হাসি পায়। মা হয়তো কিছু নিয়ে ধমক দিয়েছেন, সে মুখ ফিরিয়ে হাসি গোপন করবার চেষ্টা করছে। মা কঠিন স্বরে বলছেন, হাসছো কেন তুমি? কই হাসছি না তো, মুখ ফেরাও, তাকাও আমার দিকে। নীলু মুখ ফেরালে আমরা দেখতাম হাসি থামাবার চেষ্টায় তার গাল লালচে হয়ে উঠছে। কেন তুমি শুধু শুধু হাসছো? হাসির কি হয়েছে বলো? আর হাসবো না মা, এখন থেকে শুধু কাঁদবো। বলেই সে আবার হাসা শুরু করে। মা প্রচণ্ড একটা চর কষলেন, বাদর কোথাকার, তোমার হাসি আমি ঘুচিয়ে দিচ্ছি দেখো। নীলুর চোখে জল আসছে কিনা মা দেখতে চেষ্টা করতেন। কোথায় কি, নীলু এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। নীলু এমনভাবে ছুটে যেত যেন আড়ালে গিয়ে হেসে বুক হালকা করবে। নীলুটা এমন হয়েছে কেন? এ বাড়িতে সবাই একটু গম্ভীর। সে তার আজার বয়স মাত্র 5, সে পর্যন্ত কম কথা বলে।
নীলু কার কাছ থেকে এত কথা বলা শিখল? কার কাছ থেকে অকারণে হাসির এই অদ্ভুত অসুখ জোগাড় করল? আমার এবং নীলুর খাট দক্ষিণ দিকের বড় ঘরটায়। নীলু ঘুমায় সেতারাকে সঙ্গে নিয়ে। তারা একা একা ভয় করে। আকবরের মা ঘুমায় বারান্দায়। আমরা ডাকাডাকি করলে তার উঠে আসার কথা। সে একবার ঘুমালে নিশ্চিন্ত, সারা রাতে 1 সেকেন্ডের জন্যও জাগবে না। এমনিতে অবশ্য বলবে, বইন আমার সজাগ ঘুম, একটু শব্দ ইলেই চোখ খোলা। আকবরের মা কোনো কাজ ঠিকমতো করতে পারে না, আর প্রচুর মিথ্যা কথা বলে। অনেকবার তাকে বিদায় দেওয়ার চেষ্টা করা হয়েছে, লাভ হয়নি কিছুই। সে ঘাড় বাঁকিয়ে বলেছে, যাইতাম না, দেখি কেমনে বিদায় দেয়, তামাশা না, এই বুড়া বয়সে যাইতাম কই। আকবরের মা রাতে ভাত টাত খেয়ে ঘুমাতে এসে জিজ্ঞেস করে, কই গো মাইয়ারা, ভূতের কিচ্ছা হুনতা চাও? নীলু ভীতু, সে শুনবে না, কিন্তু যেহেতু আমি শুনি কাজেই তাকেও শুনতে হয়। আকবরের বাপের গপটা কই, শরীরের মধ্যে লোম খাড়া হয়ে যায় বুঝছনি মাইয়ারা, শীতের সময় খুব জার। আকবরের বাপের মাছ মারতে যাওনের কথা, আমারে কইল তামুক দে। নীলু গল্পের মাঝখানে জিজ্ঞেস করবে, তুই করে বলতো? তা ঠিক, গরিব মানুষের কথাবার্তা তুই তো কারি দিয়েই। আকবরের মার ভাষা ঠিক বোঝা না গেলেও গল্প ধরতে কোনো অসুবিধা হয় না। সব গল্পে শেষে আকবরের বাবা, যার সাহসের কোনো সীমা নেই, একটা ভূতের গলা সাপটে ধরে কুমড়ো গড়াগড়ি করবে এবং সব শেষে ভূতটা জঙ্গল ভেঙে ছুটে যাবে। যাবার সময় বলবে, এইবার ছেড়ে দিলাম। গল্প শেষ হলেই নীলু বলবে, দূর, ভূত আবার আছে নাকি? এইটা কেমন বেকুবের মতো কথা কইলা, দেশটা ভর্তি ভূত আর পেতনি। আমরা সাথে একবার যাইও আমরা নীলগঞ্জের বাড়ি, নিজের চোখে ভূত দেখবা। আকবরের মা শুধু যে আমাদের ভূতের গল্প শোনাবার চেষ্টা করে তাই না, মাকেও শোনাতে চেষ্টা করে। সুযোগ পেলেই একটা গল্প টেনে আনতে চায়। বুঝছেন আম্মা, একবার হইল কি? মা ধমক দিয়ে থামিয়ে দেন। আজে বাজে গল্প মা একেবারেই সহ্য করতে পারেন না। শুধু আকবরের মা নয়, বাবাকেও এমনিভাবে থামানো হয়। যা বলতে চাও সরাসরি বলতে পারো না, এত ফ্যানাও কেন? ফ্যানাই নাকি? হ্যাঁ ফ্যানাও, বেশি রকম ফ্যানাও। যা বলার তা সহজভাবে বলতে পারা উচিত। ও, রাগ করলে নাকি আবার? না, আমি এত সহজে রাগ করি না। বাবার এই কথাটি খুব সত্যি, বাবা রাগ করতে পারেন না। নীলুর ধারণা বাবা মোটা বলেই রাগ করতে জানেন না। মোটা মানুষদের এই একটা বড় অসুবিধা। কথাটাও হয়তো সত্যি। আমাদের স্কুলের মোটা আপাগুলিকে কিছুতেই রাগানো যায় না, আর চিকনা আপাগুলি কারণ ছাড়াই চিড়বিড় করছে। আমাদের মা নিজেও রোগা বলেই বোধহয় তার রাগ বেশি। তিনি রাগেন না শুধু আমাদের প্রেসের ম্যানেজার বাবুর সঙ্গে। তার নাম প্রণব বসু। এর অনেক রকম গুণ আছে। চমৎকার গান গাইতে পারেন এবং চমৎকার গল্প করতে পারেন। তার চেয়ে বড় কথা, চমৎকার রসিকতা করতে পারেন এবং রসিকতাগুলি করেন গম্ভীর মুখে। যেমন একদিন নীলুকে বললেন, এই নীলু, কাল কি হয়েছে জানিস? না তো, কি হয়েছে? উচ্চাঙ্গ সঙ্গীতের যে ওস্তাদ আছেন মুন্সি মীর আলী, তিনি কাল জেলা স্কুলের মাঠে রাগ জয় জয়ন্তী গিয়ে 2টি মেডেল পেয়েছেন। একটা বড় মেডেল, একটা ছোট মেডেল। ছোটটা পেয়েছেন গান গাওয়ার জন্য আর বড়টা পেয়েছেন গান থামানোর জন্যে। প্রণববাবুকে আমরা ডাকি ম্যানেজার কাকু, মা ডাকেন ম্যানেজার, বাবা ডাকেন বোস। ভালো কিছু রান্না টান্না হলে বাবা বলবে, দেখি বোসকে একটা খবর দাও তো, খাওয়া দাওয়ার পর একটু গান বাজনা হবে। ম্যানেজার কাকু অবশ্য সহজে গান বাজনা করেন না, তবে যদি ধরে বেঁধে একবার বসানো যায় তখন গান চলে গভীর রাত পর্যন্ত। আমরা অবশ্য এত রাত পর্যন্ত থাকতে পারি না, ধমক দিয়ে মা আমাদের নিচে পাঠিয়ে দেন। তবে অনেক রাত পর্যন্ত আমরা জেগে গান শুনি। আমাদের নিজের গান শেখার খুবই শখ। মাকে বেশ কয়েকবার বলতে মা ম্যানেজার কাকুকে বললেন, ওদের একটু গান শেখান না। বৌদি, ওদের বয়স কম। কম বয়স থেকেই তো শুনেছি গান বাজনা শুরু করতে হয়। সঙ্গীতের জন্য মমতা ছাড়া কিছু হয় না। সেই মমতাটা অল্প বয়সে হয় না। আপনি যদি শিখতে চান তো শেখাতে পারি। রক্ষা করো, এই বয়সে আর করতে পারবো না। ম্যানেজার কাকুকে একমাত্র নীলু ছাড়া আমরা সবাই বেশ পছন্দ করি। নীলু যদিও ম্যানেজার কাকুর রসিকতায় সবচেয়ে উঁচু গলায় হাসে, কিন্তু আড়ালে বলে, আমার ম্যানেজার কাকুকে ভালো লাগে না। কেন? ভালো না লাগার কি আছে? আছে একটা কিছু, আমি জানি না কি। নীলু মাঝে মাঝে এলোমেলো কথাবার্তা বলে এবং সেগুলি সত্যি হয়ে যায়। সে তারা যেদিন ওই সিঁড়ির থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে, সেদিন সকালবেলাতেই নীলু বলেছে, আমি রাতে স্বপ্নে দেখেছি সে তারা খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। ম্যানেজার কাকু প্রসঙ্গে নীলুর আশঙ্কাও সত্যি হয়ে গেল। আমরা স্কুলে গিয়েছি। 3rd পিরিয়ডে জিওগ্রাফি আপা এসে বললেন, নীলু বিলু, তোমরা দুজন বাসায় যাও তো, তোমাদের নিতে এসেছে। আমরা অবাক হয়ে বাসায় এসে দেখি আকবরের মা সেতারাকে ঘুম পাড়াচ্ছে।
বাসায় মা বাবা কেউ নেই। দোতলার নাজমুল চাচা শুধু বসার ঘরে মুখ কালো করে বসে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত কথা শুনলাম। মা নাকি ম্যানেজার কাকুর সঙ্গে কোথায় চলে গেছেন, আর আসবেন না, এরকম একটা চিঠি লিখে গেছেন। বাবা ফিরলেন রাত 11টায়। আমরা জেগে বসে আছি। অনেক লোকজন এসেছে, কেউ যাচ্ছে না, সবাই গম্ভীর মুখে বসে আছেন বসবার ঘরে। বাবা ঘরে ঢুকে এমন ভাব করলেন যেন কিছুই হয়নি। হাসি মুখে বললেন, রেনু ঝগড়া করে সকালের ট্রেনে দিনাজপুর তার বাবার বাড়ি চলে গেছে, আমি ছিলাম না। ভাগ্যিস প্রণববাবু বুদ্ধি করে সঙ্গে গেছেন, নয়তো একা একা মেয়ে ছেলে এত দূর যাবে। দেখেন না অবস্থাটা। এই মেয়ে যাত্রার মতো রাগার কারণ নেই। এদের নিয়েও চলে না, না নিয়েও চলে না। লোকজন সব 12টার মধ্যে চলে গেল। আমরা নিজেদের ঘরে চুপচাপ শুয়েছিলাম। বাবা এসে ঘরে ঢুকলেন। মামুনিরা ঘুমাচ্ছ? আমরা কেউ জবাব দিলাম না। বাবা মৃদু স্বরে বললেন, আজ রাতে তোমরা আমার সঙ্গে ঘুমাবে মামুনিরা? নীলু শব্দ করে কেঁদে উঠল। সে সময় আমার এবং নীলির বয়স 12 আর সেতারার 7। মা চলে গিয়েছেন এবং আর কোনোদিন ফিরে আসবে না, এটা আমরা খুব সহজেই বুঝে ফেললাম। শুধু সেতারা বুঝতে চাইল না। সে এমনিতেই কম কথা বলে, এমন কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দিল। দিন রাত সে শুধু মাকে খুঁজত। মার শোবার ঘরের সামনে কতবার যে গিয়ে দাঁড়াতো। ডাকাডাকি না, কিছু না, শুধু দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকা। আমি একদিন দেখতে পেয়ে ডাকলাম, সেতারা। এখানে একা একা দাঁড়িয়েছিস কেন? সেতারা মাথাটা অনেকখানি নিচু করে ফেলল, যেন খুব একটা অপরাধ করেছে। কি করেছিস তুই? কিছু না। আয় আমার সাথে নদীর পাড়ে হাঁটবি, আসবি? না। আমি লক্ষ্য করি সে একা একা ঘুরে বেড়াতে চায়, কারোর সঙ্গে থাকতে চায় না। সন্ধ্যাবেলা কেউ কিছু বলার আগেই সে আমার সাথী বই নিয়ে বসে একদম নিচু স্বরে পড়তে থাকে। যখনই সে পড়তে বসেই একটি কবিতাই সে পড়ে। তখন যদি বাড়ির সামনে কোনো রিকশা এসে থামে, সে পড়া বন্ধ করে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। একসময় বই বন্ধ করে অপরাধীর মতো আস্তে আস্তে উঠে দাঁড়ায়, নিঃশব্দে চলে যায় বারান্দায়, আবার ফিরে এসে পড়তে বসে। একদিন নীলু বলল, সেতারা মা আমাদের কাউকে পছন্দ করেন না তো, তাই চলে গেছেন, আর আসবে না। আচ্ছা, যে আমাদের ভালোবাসে না আমরাও তাকে ভালোবাসি না, ঠিক না? তুই আর মাকে খুঁজবি না? আচ্ছা, আমাদের পছন্দ করে না কেন? আমরা সবাই তো মেয়ে, এই জন্যে। ছেলে হলে পছন্দ হতো। আমাদের তো কোনো ভাই নেই, বুঝেছিস? সেতারা মায়ের আদর পায়নি বললেই হয়। তার জন্মের পরপর মা অসুস্থ হয়ে পড়েন। সেতারা বড় হতে থাকে আকবরের মার কোলে। মার অসুখ যখন ছাড়ল তখন অবস্থার পরিবর্তন হলো না। মা মাঝে মাঝেই বিরক্ত স্বরে বলতে লাগলেন, ঘর ভর্তি হয়ে যাচ্ছে মেয়ে দিয়ে, ভালো লাগে না আর। সেতারা যখন হাঁটতে শিখল, টুকটুক করে হাঁটত। মায়ের ঘরে গিয়ে দাঁড়াতে সুযোগ পেলেই মা গম্ভীর গলায় ডাকতেন, আকবরের মা, ওকে নিয়ে যাও তো, এক্ষুনি ঘর নোংরা করবে। তার 2 বছর বয়স হতেই মা ওকে পাঠিয়ে দিলেন আমাদের ঘরে। রাতে ঘুমাবে নীলুর সঙ্গে। দুধ খাবার জন্য কাঁদলে আকবরের মা উঠে দুধ বানিয়ে দেবে। সেতারা তখন কোনো ঝামেলা করেনি, এখনও করে না। নীলুর গলা জড়িয়ে ঘুমায়। নীলু যখন বলে, গল্প শুনবি? বলো। এক দেশে ছিল এক রাজা, তার ছিল 2 রানী। এ পর্যন্ত আসতেই সেতারার চোখ বুজে আসে। কোনোদিন আর সে গল্প শেষ পর্যন্ত শোনা হয়নি। ইদানিং বাবা সেতারাকে সঙ্গে নিয়ে ঘুমাতে চান। সেতারাও বেশ ভালো মানুষের মতো যায়, কিন্তু মাঝরাতে একা একা চলে আসে আমাদের ঘরে। রোজ এই কাণ্ড। এক রাতে অদ্ভুত একটা ব্যাপার ঘটল। সেতারা সবাইকে ডাকতে লাগলো, মা এসেছে রিক্সা নিয়ে, মা এসেছে। আমরা ধর্মর করে উঠে বসলাম। কোথায়? বারান্দায় দাঁড়িয়ে দেখলাম। বলিস কি? হইচই শুনে বাবা উঠে এলেন। কোথায় কি? খা খা করছে চারদিক। সেতারা দারুণ অবাক হলো। বাবা বললেন, স্বপ্ন দেখেছিস মা? স্বপ্ন না, আমি দেখলাম তো। সেতারা চোখ বড় বড় করে সবার দিকে তাকাতে লাগলো। সে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না। বাবা সেতারাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। সে রাতে আমি এবং নীলু এক খাটে ঘুমাতে গেলাম এবং অনেক রাত পর্যন্ত দুজনেই নিঃশব্দে কাঁদলাম। অথচ দুজনেই এমন ভাব করতে লাগলাম যেন ঘুমিয়ে পড়েছি। ধীরে ধীরে অনেকগুলি পরিবর্তন ঘটল বাড়িতে। বাবা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি পরিবর্তনগুলি লক্ষ্য করলেন খুব সাবধানে। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি মার আলনায় কোনো কাপড় নেই। সব বাবা কোথায় সরিয়ে ফেলেন।
তার দিন সাতেক পর বারান্দায় মার যে বড় বাধাই করা ছবিটি ছিল সেটিকে আর দেখা গেল না। বাবা মার শোবার ঘরে তাদের বেশ কয়েকটি ছবি ছিল, সেগুলিও সরানো হলো। আমাদের ঘরে মা বাবা এবং আমাদের তিনজনের যে ছবিটি ছিল সেটি শুধু বাবা সরালেন না, রান্নাবান্না করবার জন্যে রমজান নামের একজন বুড়ো মানুষ রাখা হলো। এই লোকটি এসে প্রচণ্ড ঝগড়া শুরু করলো আকবরের মার সঙ্গে। দুজনেরই কি ঝাঝালো কথাবার্তা। কিন্তু রমজান লোকটি ভালো, সে সেতারাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে ভাত খাওয়াতো। আমাদের ওপর তার খবরদারিরও সীমা ছিল না। এই সন্ধ্যারাইতে বাগানে ঘোরাঘুরি করুন ঠিক না, অত তেঁতুল খাওন বালা না, বুদ্ধি নষ্ট হয়। ভাত খাওয়ানোর আগে বিসমিল্লাহ করে একটু লবণ মুখের মধ্যে দেওয়ান দরকার। রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ হলে সে গম্ভীর হয়ে একটা খবরের কাগজ নিয়ে আমাদের পড়ার ঘরে গিয়ে বসত। খবরের কাগজ পড়তে পড়তে এমন সব কথাবার্তা বলতো যে নীলু হেসে উঠত খিলখিল করে। খুব সংকটময় অবস্থা, বুঝছেন নীলু আপা, অবস্থা সংকটময়। কেন? নেপালে পাহাড়ি ঢল। এই অবস্থায় ঝগড়া লেগে যেত আকবরের মার সঙ্গে। আকবরের মা কোমরে 2 হাত দিয়ে রণরঙ্গিনী মূর্তিতে এসে দাঁড়াতো। বিদ্যার জাহাজ যে বইছেন, পাকঘরের বাসনটি কেটাই দুইব। চুপ থাক অশিক্ষিত মূর্খ মেয়ে মানুষ, এদের নিয়ে চলাফেরাই মুশকিল। রমজান ছাড়াও একজন ভয়ঙ্কর রোগা দাঁত নেই ওস্তাদ রাখা হলো। এই ওস্তাদটির নাম মুন্সি সোবেহন। তিনি আমাদের 3 বোনকে সপ্তাহে 3 দিন গান শেখাবেন। আমরা 3 জনেই গান শিখতে শুরু করলাম। সকালবেলা হারমোনিয়াম নিয়ে বসে সারেগা রেগামা গামাপা, খুবই বিরক্তকর ব্যাপার। ওস্তাদ বেশিক্ষণ গান শেখাতে পারতেন না, কিছুক্ষণের মধ্যেই তার হাঁপানির টান ওঠে। গান থামিয়ে বলেন, ঘরে কোনো টিফিন আছে কিনা দেখো তো খুকি, না থাকলে একটা মুরগির ডিম ভেজে দিতে বলো। হাঁসের ডিম না, হাঁসের ডিম গন্ধ করে, খেতে পারি না। গানের ওপর থেকে আমাদের মন উঠে গিয়েছিল, কাজেই আমাকে দিয়ে আর গান হলো না। সেতারা এবং নীলু শিখতে লাগলো। কিছুদিন পর নীলুও কেটে পড়ল, রইল শুধু সেতারা। মাস 6 মধ্যে দেখা গেল বেনি দুলিয়া হারমোনিয়াম বাজিয়ে সেতারা গাইছে। ওস্তাদ সোবহান ঘর টান দুলিয়ে বলছেন, মার হাওয়া, কি টনটনে গলা। এইবার লক্ষ্মী ময়না গিয়ে দেখো তো কোনো টিফিন আছে কিনা, না থাকলে মধুর দোকান থেকে যেন একটা আমৃত্যি নিয়ে আসবে, আর চা দিতে বলো। সে বছর শীতের সময় মা আমাদের 3 বোনকে সিরাজগঞ্জ থেকে আলাদা আলাদা চিঠি লিখলেন। বাবা একদিন সন্ধ্যায় পাংশু মুখে 3টি খামে বন্ধ চিঠি নিয়ে আমাদের ঘরে এসে দাঁড়ালেন। কাপা গলায় বললেন, তোমাদের মা চিঠি লিখেছেন, তোমরা কি সেই চিঠি পড়তে চাও? আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা চাচ্ছেন আমরা বলি না। বাবা কপালের ঘাম মুছে নিচু স্বরে বললেন, আমরা সবাই তাকে ভুলতে চেষ্টা করছি, এখন আবার চিঠিপত্র শুরু করলে কষ্ট হবে, নতুন করে কষ্ট। বাবা থামতেই সেতারা বলল, আমার চিঠি দাও। খানিকক্ষণ চুপ থেকে নীলু বলল, আমার চিঠিটাও দাও। শুধু আমি কিছু বললাম না। বাবা ধরা গলায় বললেন, রাত্রি তোমারটা? আমি চাই না। কি লেখা ছিল নীলু এবং সেতারার চিঠিতে আমি জানি না। নীলু সমস্ত কথাই আমাকে বলে, শুধু চিঠির ব্যাপারে কিছু বলল না। আর সেতারা তো তার খামই খুলল না, বন্ধ খাম হাতে নিয়েই ঘুরে বেড়াতে লাগলো। আমি বললাম, খুলে দিব? না খুলে পড়বি কি করে, আমি পরে পড়ব। যেন পড়লি চিঠির মজা শেষ হয়ে যাবে। আমি সমস্ত দিন ভাবলাম কি লিখেছেন মা চিঠিতে। ক্লাসে আপারা কি পড়ালেন আমি কিছুই বুঝতে পারলাম না। অঙ্ক আপা 2বার ধমক দিলেন, এই বিলু, তোমার পরে আজকে মন নেই, কি ব্যাপার? কিছু না আপা, আমি কি বলছি তুমি তো কিছুই শুনছো না। শুনছি আপা। না শুনছো না, বলো তো আমি কি বলছিলাম। আমি বলতে পারলাম না। সব মেয়েরা হেসে গড়িয়ে পড়তে লাগলো। আমার ক্লাসের মেয়েরা বিচিত্র কারণে আমাকে অপছন্দ করে, সবসময় আমার পেছনে লেগে থাকে। আমাদের বাথরুমের দেয়ালে আমাকে নিয়ে অনেক কথাবার্তা লেখা, একটা নোংরা মেয়ে এবং একটা ন্যাংটো ছেলের ছবি আঁকা। মেয়েটার গায়ে লেখা বিলু, ক্লাস 9 খ শাখা, অথচ কোথাও নীলুর নামে কিছু লেখা নেই। আমি কখনো বাথরুমে যাই না, যদি যেতেই হয় তাহলে অনেকক্ষণ সেখানে বসে কাঁদি। ইরেজার দিয়ে লেখাগুলি তুলে ফেলতে চেষ্টা করি, কিছুতেই সেগুলি উঠানো যায় না। বাড়িতে ফিরে এসে অনেকক্ষণ একা একা বসে রইলাম। রাতে রমজান ভাইকে বলে দিলাম খিদে নেই, কিছু খাবো না। অনেক রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বালিশের নিচে মায়ের পাঠানো খামটা রেখে দেয়া। নিশ্চয়ই বাবার কাণ্ড। ঘরে কেউ নেই, নীলু এখনও পড়ছে। সে তারা রান্নাঘরে রমজান ভাইয়ের সঙ্গে কি যেন করছে। আমি দরজা বন্ধ করে খাম খুলে ফেললাম। মা আমাকে বিলু নামে সম্বোধন করেননি, প্রথমবারের মতো লিখেছেন রাত্রি। মামুনি রাত্রি, আমি জানি রাগ করেছো তুমি, কিন্তু কি করব মা, উপায় ছিল না।
তুমি যখন বড় হবে তখন বুঝবে মানুষের মন খুব বিচিত্র জিনিস। একবার কোনো কিছুতে মন বসে গেলে তা ফেরানো যায় না। আমি বহু চেষ্টা করেছি। মানুষের জন্মানোর মতো কষ্টের কিছু নেই। আমি তোমাদের ছেড়ে ছুড়ে এসেছি, তবু রাত দিন তোমাদের কথাই ভাবি। রাত দিন প্রার্থনা করি যে কষ্ট আমি পাচ্ছি তা যেন কখনো আমার মামনিদের না হয়। তোমার মা। থার্ড পিরিয়ডে অঙ্ক আপা ক্লাসে ঢুকেই বললেন, বিলু, ক্লাস শেষে আজ তুমি আমার সঙ্গে দেখা করবে। আমার মনটা খারাপ হয়ে গেল। অঙ্ক আপা আজে বাজে প্রশ্ন করবেন। কয়েকদিন আগে হাফ টাইমের সময় অঙ্ক আপার সঙ্গে দেখা। আপা আমাকে আড়ালায় ডেকে নিয়ে বললেন, তোমার মা শুনলাম ওই লোকটার সঙ্গে ইন্ডিয়া চলে গেছে, সত্যি নাকি? না। কোথায় আছে? বলতে পারো না? না, সিরাজগঞ্জে আছেন। ও, বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? আমি জানি না আপা, আমাকে কে যেন বলল একটা ছেলে হয়েছে। আমার নিজের ধারণা মেয়েদের মতো হৃদয়হীন পুরুষরা হতে পারে না। ছেলেরা কেউ এখন আমাকে আমার মা প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করেনি, অথচ চেনা জানা মেয়েদের মধ্যে এমন কেউ নেই যে কিছু জানতে চায়নি। ক্লাসের বন্ধুদের কথা বাদই দিই, বন্ধুদের মা খালাদের পর্যন্ত কৌতূহলের সীমা নেই। কোনো না কোনোভাবে টেনে টুনে ওই প্রসঙ্গ আনবেই। বিলু, তোমরা আগে কিছু টের পাওনি? আগেই তো টের পাওয়া উচিত। তোমার মা নাকি যাবার আগে বহু টাকা পয়সা নিয়ে গেছে। মা গিয়েছেন প্রায় 2 বছর আগে। কি জানি। অঙ্ক ক্লাসটা আমার খুব খারাপভাবে কাটলো। ক্লাস শেষ হওয়া মাত্র গেলাম আপার কাছে। আপার নিজের কোনো ঘর নেই। কমন রুমে এক গাদা টিচারের সঙ্গে বসে আছেন। তিনি আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, তোমাদের বাড়িতে বয়স্ক মহিলা কেউ নেই? কাজের একটি মেয়ে আছে, আকবরের মা, সে ছাড়া কেউ নেই? জি না আপা। কেন? তোমরা তো বড় হচ্ছ এখন, কিছু কিছু জিনিস তোমাদের বলা দরকার, কেউ বলছে না, তাই তোমাকে ডাকলাম। বিলু, তোমার এবং নীলুর দুজনেরই এখন ব্রা পরা উচিত। আমি চোখ মুখ লাল করে দাঁড়িয়ে রইলাম। তোমার বাবাকে বলবে কিনে দিতে। বাবাকে বলার মধ্যে লজ্জার কিছু নেই, আর যদি লজ্জা লাগে তাকে আমি একটা চিঠি লিখে দিতে পারি। দিন। ঠিক আছে, ক্লাস ছুটির পর চিঠি নিয়ে যাও। আরেকটা কথা, নীলু মোটেই পড়াশোনা করছে না। তোমার বাবাকে বলবে কোনো প্রাইভেট টিচার রেখে দিতে। অঙ্কে সে খুব কাঁচা, অঙ্ক জানে না বললেই হয়। আচ্ছা আপা, আমি বলবো। তুমি যাও এখন। এইসব বললাম দেখে কিছু মনে করোনি তো? জি না। মনে হচ্ছে তুমি আমার উপর রাগ করেছো। রাগ করার কিছু নেই, তোমাকে আমি খুব পছন্দ করি। এত ঝামেলার মধ্যেও যে মেয়ে প্রতি বিষয়ে সবচেয়ে বেশি নাম্বার পায় তার প্রশংসা তো করতেই হয়। আচ্ছা শোনো। জি। কখনো কোনো অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক আছে। আরেকটা কথা, কি যেন বলে, তোমার বাবা নাকি আবার বিয়ে করছেন? জি না। তুমি বোধহয় জানো না, বাবার বিয়ের কথা তো মেয়েদের জানার কথা নয়। বাবার বিয়ের কথা কিছুদিন থেকেই শোনা যাচ্ছে। দিনাজপুর থেকে বড়মামা এসেছিলেন। তিনি পর্যন্ত নীলুকে আড়ালে ডেকে জিজ্ঞেস করেছেন, দুলাভাই নাকি বিয়ে করছেন। নীলু তার স্বভাব মতো হেসে ভেঙে পড়েছে। হাসিস কেন? হাসির কথা বললে হাসবো না মামা? আমি কি হাসির কথা বললাম নাকি? বিয়ে করলে তোদের অবস্থাটা কি হবে ভেবেছিস? কি আর হবে, আমার মতো মনে হয় ভালোই হবে। কথা বলার একজন লোক পাওয়া যাবে। কথা বলার লোকের তোর অভাব? হ্যাঁ মামা, বিলুর সঙ্গে কি আর কথা সবসময় বলা যায়? মাঝে তুই একজন কেউ লাগে। বাবা বিয়ে করলে ভালো হয়। করছেন নাকি? জানি না, তবে দোতলার নাজমুল চাচা একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা এখন একটা বিয়ে করলে মনে হয় সংসার স্বাভাবিক হয়। তুই কি বললি? আমি বললাম তা তো ঠিকই। নীলু বলল, তারপরে একদিন এক ভুড়ো মতো ভদ্রলোক এসে বাড়িটারি ঘুরে টুরে দেখলেন। মার সঙ্গে বাবার সম্পর্ক কীরকম ছিল জিজ্ঞেস করলেন। তাই নাকি? হ্যাঁ মামা, বিয়ে বোধহয় লেগে যাচ্ছে। আমি নিজেও অবাক হলাম। এসব কিছুই আমি জানি না। নীলু আজকাল অনেক কথাই আমাকে বলে না। প্রায় সে তার বান্ধবীর বাড়ি যাচ্ছে, হঠাৎ করে তার সঙ্গে এত খাতির হলো কেন জিজ্ঞেস করতে সে গায়ে লিয়ে হেসেছে। এ বাড়ির সবাই বদলে যাচ্ছে। বাবা বদলেছেন সবচেয়ে বেশি। আমাদের জন্মদিন গেল জুন মাসের 10 তারিখ। বাবা কোনো কবিতা লিখলেন না। কয়েকদিন আগে দেখলাম সেতারাকে কী জন্য যেন ধমকাচ্ছেন। সেতারা অবাক হয়ে তাকিয়ে আছে। বাবার এরকম আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন। বাড়িও ফিরছেন আজকাল অনেক রাতে। গতকাল বাড়ি ফিরলেন 11:30টার দিকে। আমি জেগে বসেছিলাম। বাবা বিরক্ত হয়ে বললেন, এত রাত পর্যন্ত জেগে বসে আছো কেন? আর থাকবে না, 10টা বাজতেই ঘুমাতে যাবে। তুমি আমার সঙ্গে তো রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? আমি উত্তর না দিয়ে নিজের ঘরে চলে এলাম। বাবা খাওয়া দাওয়ার পর আমার ঘরে পাশের জানলার ধারে এসে দাঁড়িয়ে ডাকলেন, বিলু, এই বিলু। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। বাবা এরকম ছিলেন না।
নীলু তো বদলে গেছে, আমি নিজেও বোধহয় বদলাচ্ছি। একা একা থাকতে ইচ্ছে করে। সেদিন খুব ঝগড়া করলাম নীলুর সঙ্গে। আমি মাঝে মাঝে অচেনা সব মানুষদের মন গড়া চিঠি লিখি, নীলু সেটা জানে। তবু সে একটা চিঠি হাতে নিয়ে হাসতে হাসতে বলল, প্রেমপত্র নাকি রে? তারপর মুখ বাঁকা করে পড়তে শুরু করল। আপনাকে একটা কথা বলা হয়নি, এখন শ্রাবণ মাস তো, তাই খুব বৃষ্টি হচ্ছে, রাত দিন ঝমঝম বৃষ্টির। নীলু বহু কষ্টে হাসি থামিয়ে বলল, শ্রাবণ মাস কোথায় রে, এটা তো আশ্বিন মাস, তোর মাথা খারাপ। আমি চিঠি কেড়ে নিয়ে নীলুর গালে একটা চর কষিয়ে দিলাম। নীলু দারুণ অবাক হয়ে গেল। আমি এরকম ছিলাম না। বাবা বিয়ে করলে সংসার স্বাভাবিক হলে তো ভালোই হয়। নীলু ঠিকই বলেছে, সব বাড়িতে মা জাতীয় কেউ একজনকে দরকার। কিন্তু আমার বড় মামা সেই দিকটা দেখছেন না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে। মামা বললেন, খোঁজ খবর না রাখা এটা হচ্ছে, নানান ধান্ধায় থাকি, খোঁজ খবর নেই তা ঠিক। মামার বাড়ির সঙ্গে এখন সম্পর্ক নেই বললেই হয়। মামার অনেক দিন ধরে আসেন না। আগে ঘন ঘন আসতেন এবং যতবার আসতেন ততবারই জিদ করতেন আমাদের দিনাজপুরে নেবার জন্যে। বাবা ব্যবসাপাতির ঝামেলা তুলে এড়িয়ে যেতেন। মা স্পষ্ট বলতেন, তোমাদের বউদের সঙ্গে আমার বনে না। বাবা মা মারা গেলে বাপের বাড়ি থাকে না, সেখানেও যাওয়া যায় না নাকি। বাবা আবার বিয়ে করবেন কিনা এই প্রসঙ্গে বরং আমার এরকম কৌতূহলের কারণ কি আমি ধরতে পারি না। মামাদের সঙ্গে আমার বাবার তেমন আন্তরিকতা নেই। এইসব নিয়ে মার সঙ্গে তার ঝগড়া হতো। মা বলতেন, আমার ভাইদের তুমি সহ্য করতে পারো না, এর কারণ কি আমাকে বলো তো? সহ্য করতে না পারার কি আছে, কথা বলো না, চুপচাপ থাকো। আমার তো স্বভাবই এরকম। দোতলার নাজমুল হুদা সাহেবের সঙ্গে তো খুব বকবক করো। আমি করি না, উনি করেন, আমি শুনি। আমার ভাইদের সঙ্গে তো তাও করো না। ওনার বকবকানি শোনা যায়, তোমার ভাইদেরটা শোনা যায় না। তাই বুঝি? বেশ, তার মধ্যে বলবো যেন আর না আসে। মামাদের আসা বন্ধ হয়নি। আমার ধারণা বাবার কাছ থেকে তারা টাকা পয়সা নিতেন। আমার সব মামারাই ব্যবসা করতেন, টাকার দরকার তাদের লেগেই থাকতো। এটা অবশ্য আমাদের অনুমান, কারণ মামারা হঠাৎ এসে উপস্থিত হলেই মা গম্ভীর মুখে বলতেন, দরকার ছাড়া তো তোদের আসা হয় না, আবার দরকার হয়েছে বুঝি? মামারা অপ্রস্তুত ভঙ্গিতে হাসতেন। এবারও যখন এলেন সম্ভবত টাকার জন্যই এলেন। বাবার ব্যবসাপাতির অবস্থা সম্পর্কে খুব ব্যস্ত হয়ে খোঁজখবর শুরু করলেন। আচ্ছা, এই দুলা ভাইয়ের ব্যবসা কেমন চলছে রে? ভালোই বোধ হয়, আমি তো এইসব ঠিক জানি না। না জানলে হবে কেন, খোঁজখবর রাখতে হয়। দুলা ভাইয়ের ছেলে নেই, তোদেরই তো খোঁজ করতে হবে, ঠিক না? মনে হলো দুলা ভাইয়ের ব্যবসা ভালোই হচ্ছে, তোদের গান বাজনা শেখাচ্ছেন। এসব তো দারুণ খরচান্ত ব্যাপার, হাতি পোষার মতো, লাভ হয় না কিছু? লাভ হবে না কেন? আরে তুই একদিন সারেগামা করলেই যদি গান হতো তাহলে কি আর কথা ছিল নাকি? তোদের এখন শাড়ি পরা উচিত, বুঝলি? তোর আর নীলুর, বড় হয়ে গেছিস। রাস্তাঘাটে একা একা চলাফেরা করবি না। ওই দিন দেখলাম সন্ধ্যার পর নীলু বাড়ি আসলো। বন্ধুর বাড়ি গিয়েছিল, জন্মদিন। জন্মদিন টন্মদিন যাই হোক, একা একা যেন না যায়। সুন্দরী মেয়েদের অনেক রকম যন্ত্রণা। আমরা সুন্দরী বুঝি? সুন্দরী তো বটেই, আয়না দিয়ে নিজেদের দেখিস না? কে বেশি সুন্দর মামা, আমি নাকি নীলু? মামা জবাব দিলেন না। ক্লাস 9-এ হাফ ইয়ারলি পরীক্ষাতে নীলু অঙ্ক এবং ইংরেজিতে পাশ করতে পারল না। অঙ্কে পেল 23 আর ইংরেজিতে 31। তাকে খুব বিচলিত মনে হলো না। হাসি মুখে বলল, দূর, আমি আর পড়াশোনা করব না। তো কি করবি? বিয়ে করব। বিয়ে করবি মানে কাকে? বিয়ে করার লোকের অভাব আছে নাকি? আমি হ্যাঁ বললে এক্ষুনি 2-3টা ছেলে চলে আসবে। তাই নাকি? হ্যাঁ, তুই কী ভাবিস আমাকে? বাবা পরীক্ষার রেজাল্ট দেখে রাগ করবেন। রাগ করবার কি আছে, সবাই এরকম হয়, কেউ ভালো করে কেউ করে না। বাবা রাগ করলেন না। প্রগ্রেস রিপোর্টটা দেখলেন অবাক হয়ে। এরকম হয়েছে কেন নীলু? পড়াশোনা করতে আমার ভালো লাগে না বাবা। আগে তো লাগতো। আগেও লাগতো না, জোর করে পড়তাম। তোমাদের জন্য একজন টিচার রেখে দিলে কেমন হয়? তোমার কি মনে হয় বিলু? ভালোই হবে। নীলু হালকা স্বরে বলল, এখন থেকে আমি একা ঘরে থাকতে চাই বাবা। পশ্চিমের ওই ঘরটা পরিষ্কার করে দিলেই হবে। আমি রমজান ভাইকে বলবো। একা থাকার দরকার কি? তোমার তো আবার ভূতের ভয়। এখন আমার ভূতের ভয় নেই বাবা। আমার মনে হয় না এটা ভালো হবে। ভালোই হবে। ঠিক আছে, সে তারা কার সঙ্গে থাকবে? তোমার সঙ্গে কিংবা বিলুর সঙ্গে। তারপর উঠে চলে গেল। বাবা গম্ভীর হয়ে বললেন, তোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে? জি না।
নীলু সারা দুপুর জিনিসপত্র সরিয়ে পশ্চিমের ঘরটা গোছালো। আমি কয়েকবার বললাম, এই রাত্রিবেলা ভয় পাবি। নীলু কোনো উত্তর দিল না। বিকেলের মধ্যে দেখলাম ঘর তৈরি হয়ে গেছে। একটা খাট, পড়ার টেবিল, আলনা, মায়ের ড্রেসিং টেবিল দিয়ে চমৎকার সাজিয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এক ফাঁকে আমাদের ঘর থেকে মায়ের ছবিটাও নিয়ে গেছে। সে তারা পড়েছে খুব মুশকিলে। সে রাতে কার সঙ্গে ঘুমাবে বুঝতে পারছে না। আমাকে সে ঠিক পছন্দ করে না, বাবার সঙ্গেও থাকতে চায় না, কিন্তু নীলু বলে দিয়েছে সে একা একা ঘুমাবে। আমি সে তারাকে বললাম, ওর যা ভূতের ভয়, দেখবি রাত 8টা বাজলে এই ঘরে চলে আসবে কিংবা তোকে নিয়ে যাবে। সে তারা খুব একটা ভরসা পাচ্ছে না। সে মুখ কালো করে দুপুর থেকে আমার পেছনে ঘুরছে। ছুটির দিন বিকালে সাধারণত নাজমুল চাচা আমাদের সঙ্গে এসে চা খান। আজ তিনি খবর পাঠালেন তার ঘরে গিয়ে যেন আজকের চাটা খাওয়া হয়। তিনি মুক্তাগাছার মন্ডা আনিয়েছেন। নীলু বলল, দূর, আমি যাব না। যাবি না কেন? আমার মাথা ধরেছে, 2টা অ্যাসপিরিন খা। বললাম তো ভালো লাগছে না। নাজমুল চাচার শরীর ভালো ছিল না, চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। নাজমুল চাচা সাধারণত চা খেতে খেতে মজার মজার গল্পগুজব করেন। আজ সেসব কিছুই হলো না। নাজমুল চাচা বিরস মুখে বললেন, তোর বাবার একটা বিয়ের কথা হচ্ছে। মেয়েটির হাজব্যান্ড মারা গেছে 71-এর যুদ্ধে। একটা ছেলে আছে 9 বছর বয়স। ছেলেটা তার নানার কাছে থাকে। মেয়েটা খুব ভালো, আমি চিনি। প্রাইমারি স্কুলের টিচার। একদিন নিয়ে আসবো এখানে, তোরা কথাবার্তা বলিস। আচ্ছা। সৎ মায়ের অত্যাচার সম্পর্কে যা শোনা যায় সেসব ঠিক না। তাছাড়া তোরা তো যথেষ্ট বড় হয়েছিস। এত বড় বড় মেয়েরা তো সাধারণ বন্ধুর মতো হয়, ঠিক না? হয়তো। তোর বাবার অবস্থাটা দেখতে হবে না? রাত বিরাতে বাড়ি ফেরার বাজে অভ্যাস হয়ে যাচ্ছে। নীলু আসে নিচে। ওনাকে মাথা ধরেছে। পরীক্ষা নাকি খুব খারাপ করেছে। জি। সংসারে বিশৃঙ্খলা আসার জন্য এটা হয়েছে, বুঝতে পারছিস? চাচা আরও কিছু বলতে যাচ্ছিলেন। রমজান ভাই এসে বললেন, ইউনিভার্সিটির একজন মাস্টার নাকি নিচে এসে বসে আছে। চাচা অবাক হয়ে বললেন, কিসের মাস্টার? মাস্টার এখানে কি জন্যে? বিলু, তুই উপরে আমার কাছে পাঠিয়ে দে। বসার ঘরে গম্ভীর চেহারার একজন ভদ্রলোক বসে আছেন। বয়স খুব বেশি নয়। আমাকে দেখে বললেন, একটু দেরি করে ফেললাম না? আমি আগেই আসতাম, ভাবলাম অন্যদিনে খালি হাতে আসা ঠিক না, কিন্তু তোমাদের এখানে তো কিছু পাওয়া যায় না। আমি ঘন্টাখানেক ঘোরাঘুরি করেছি, কবিতার বই পাওয়া যায়। কবিতা তো তুমি পড়ো না, নাকি পড়ো? আপনি বোধহয় নীলুর কাছে এসেছেন। আমি ওর ছোট বোন বিলু, আমরা যমজ বোন। ভদ্রলোক দীর্ঘ সময় স্তম্ভিত হয়ে বসে রইলেন। নীলু আমাকে বলেনি তার যমজ বোন আছে। লোকজন কি সব চলে গেছে নাকি? কিসের লোকজন? আজ নীলুর জন্মদিন না? না তো। ও আমাকে বলেছিল আসতে। সম্ভবত ঠাট্টা, আমি বুঝতে পারিনি। আমি ঠাট্টা বুঝতে পারি না। আপনি বসুন, আমি নীলুকে ডেকে নিয়ে আসি। তোমাদের চেহারায় অদ্ভুত মিল। যমজ বোনদের মধ্যেও কিছু ডিফারেন্স থাকে। একজন মোটা হয়, অন্যজন রোগা হয়, কিন্তু আপনি বসুন, আমি এক্ষুনি ডেকে আনছি। নীলুকে ভদ্রলোকের কথা বলতে সে ফ্যাকাশে হয়ে গেল। এইসব কি রে নীলু? ভদ্রলোককে? মুন্নিকে তো চিনিস, মুন্নির দুঃসম্পর্কের ভাই। তাকে আসতে বলেছিলি? কেন? এমনি। আয় তাহলে। আমি যেতে পারবো না, আমার মাথা ধরেছে। নীলুর মাথা ধরেছে এবং গায়েবের জ্বর শুনে ভদ্রলোক অল্প হাসলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চাই। ওর জন্য 2টো বই এনেছিলাম, দিয়ে দিও। আপনি বসুন, চা খেয়ে যান। তোমার বাবা আছেন? জি না, উনি রাত করে ফেরেন। তোমার বাবা যখন থাকবেন তখন একদিন আসব। আমি আসব এটা বোধহয় নীলু ভাবেনি। এসে পড়েছি দেখে হকচকিয়ে গেছে। আপনি বসুন না, চা খেয়ে যান। উপরে নাজমুল হুদা চাচা আছেন, তার কাছেও বসতে পারেন। না না, ঠিক আছে। আমি ভদ্রলোককে গেট পর্যন্ত এগিয়ে দিলাম। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, বেশ একটা অস্বস্তিকর অবস্থা হয়ে গেল, তাই না? আমার প্রবলেম হচ্ছে আমি ঠাট্টা তামাশা ঠিক ধরতে পারি না। মনে হয় আমার বুদ্ধিশুদ্ধি নিচু স্তরের। নীলু বলল সে রাতে খাবে না। কেন খাবে না রে? বললাম না, জ্বর। রমজান ভাই কাউকে না খাইয়ে ছাড়ে না। সে ক্রমাগত ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাইতে ভাত না খাইলে একচড়িয়ে রক্ত পানি হয়। নীলু শব্দ করল না, তার ঘরের দরজাও খুলল না। সে তার মনে ক্ষীণ আশা ছিল হয়তো শেষ পর্যন্ত নীলু তাকে ডেকে নেবে। সেসব কিছুই হলো না। খুব বৃষ্টি হলো সে রাতে, ঝমঝম করে বৃষ্টি। আকবরের মা বলল, আশ্বিন মাসে বৃষ্টি লক্ষণ খুব বালা।
আমি অনেক রাত পর্যন্ত বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাবাকে কী সব খুলে বলা উচিত। বাবা খুব দেরি করতে লাগলেন। ঝড় বৃষ্টিতে এদিক সব ভাসিয়ে নিচ্ছে। বাবা ফিরলেন গভীর রাতে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। রমজান ভাই আমাকে ডেকে তুলে ফিসফিস করে বলল, সোডা ফা, লক্ষণ বেশি বাড়া না। কেন, কি হয়েছে? মদ খেয়ে আইছে। সমস্ত রাত আমার ঘুম হলো না। সে তার এক কাণ্ড করেছে, রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। 2টি পত্রিকার প্রথম পাতায় তার ছবি ছাপা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে শিশু সঙ্গীত সম্মেলনের গ শাখায় স্বর্ণপদক নিচ্ছে। অথচ বাবা সেতারাকে ঢাকায় যেতেই দিতে চাননি। গানের স্যারের কত ধরাধরি, কত সুপারিশ। বাবার এক কথা, না, এইসবের দরকার নেই। শেষ পর্যন্ত নাজমুল চাচা যখন সঙ্গে যেতে রাজি হলেন, তখনই শুধু গম্ভীর মুখে বাবা রাজি হলেন। ঢাকায় গিয়ে সে যে এই কাণ্ড করেছে তা আমরা জানি না। রমজান ভাই পত্রিকা পড়ে প্রথম জানালো এবং এমন চেঁচামেচি শুরু করলেন। সেতারা যে ভেতরে ভেতরে এমন ওস্তাদ হয়ে উঠেছে তা আমরা বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম ভেঙেই অবশ্য শুনতাম সেতারা গান গাইছে। একই জিনিস সকালে একবার, বিকেলে একবার। মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। বাবা পর্যন্ত গানের স্যারকে একদিন বললেন, 6 মাস যাবৎ একই ধরনের জিনিস গাচ্ছে, খুব বিরক্ত লাগে। হ্যাঁ হ্যাঁ, সময় হলে দেখবেন, সময় হোক না। ফিরে আসবার পর সেতারার একটা সংবর্ধনাও হলো। আমি সেতারাঙ্গে সঙ্গে করে নিয়ে গেলাম। বাবা কোথাও জানটান না, নীলুও যাবে না। সংবর্ধনা অনুষ্ঠানে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি হাসি মুখে এগিয়ে এলেন। আরে নীলু, এই মেয়ে তোমার বোন? তুমি তো বলোনি তোমার এমন গুণী বোন আছে। আসো তুমি, তোমার সঙ্গে কথা আছে। একবার ভাবলাম বলি আমি বিলু, কিন্তু কিছু বললাম না। আমি 3 দশকের মধ্যে চলে যাব, ইউনিভার্সিটি খুলে যাচ্ছে। ও, পরশুদিন আসতে বলেছিলাম, আসুনি তো। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, একবার ভাবলাম যাই তোমাদের বাসায়। আমি বিলু, নীলু আসেনি। এত পরে বলছো কেন? প্রথমে বললেই তো হতো। আমাকে কেউ তেমন পছন্দ করে না, কেন করে না আমি জানি না। নীলু অন্য ঘরে চলে যাবার পর সেতারাও চলে গিয়েছে তার সঙ্গে। আকবরের মা আগে আমার ঘরের সামনে পাটি পেতে ঘুমাতো, এখন ঘুমাচ্ছে ওদের ঘরের সামনে। নাজমুল চাচা সব ঈদে আমাদের উপহার দেন। আমি লক্ষ্য করেছি নীলুর উপহারটা হয় অনেক সুন্দর, অনেক দামি। ক্লাসের মেয়েরাও আমাকে পছন্দ করে না। টগরের বোনের বিয়েতে টগর ক্লাসের 5টি মেয়ে ছাড়া সবাইকে দাওয়াত করলো। আমি ওই 4-5 জন মেয়েদের মধ্যে একজন। সবাই এরকম করে কেন আমার সঙ্গে? নীলু ইদানিং আমার সঙ্গে কথা বলা ছেড়েই দিয়েছে। নিজের থেকে কিছু জিজ্ঞেস করলে তবেই জবাব দিবে। সেদিন দেখলাম খুব সাজগোজ করছে। জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিস রে? যাচ্ছি এক জায়গায়। কোথায়, কোনো বন্ধু? ওই ভদ্রলোকের কাছে যাচ্ছিস বুঝি? গেলে কি হয়? প্রায়ই যাস নাকি? মাঝে মাঝে। এরকম যাওয়া ঠিক না, লোকজন খারাপ বলবে। খারাপ বললে বলুক, আমি কি পায়ে ধরে সেজেছি আমাকে খারাপ না বলার জন্য? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ওই ভদ্রলোকের নাম কি? রকিব ভাই, অঙ্ক পড়ায়, খুব শিগগিরই আমেরিকা চলে যাবে। উনিই বলেছেন? মুন্নি বলেছে। উনি মুন্নির খালাতো ভাই হন। কোন মুন্নি? কালো মুন্নি? মুন্নির ধারণা রকিব ভাই ওকে বিয়ে করবে। করবে নাকি? কি জানি, করতেও পারে, আমার কিছু যায় আসে না। করতে চাইলে করবে। যায় আসে না তাহলে যাস কেন? আমি ওদের বাড়ি গেলেই মুন্নি রাগ করে, দারুণ রাগ করে, কিন্তু কিছু বলতে পারে না। আমার খুব মজা লাগে, সেজন্যই যাই। এইসব কি নীলু? শুধু মুন্নি না, ওর মাও রাগ করেন। সেদিন কি বলেছিল শুনবি? কি বলেছিলেন? মুন্নির সঙ্গে রকিব ভাইয়ের বিয়ের কথা সব পাকাপাকি হয়ে আছে, শ্রাবণ মাসে বিয়ে। ডাহা মিথ্যা, কোনো কথাই হয়নি। আমি জিজ্ঞাসা করলাম, কাকে? রকিব ভাইকে। আবার কাকে? খুব খারাপ হচ্ছে নীলু। খারাপ হলে আমার হচ্ছে, তোর তো হচ্ছে না। তুই আমার সঙ্গে বকবক করিস না, যা ভাগ। নীলু আজকাল স্কুলেও নিয়মিত যাচ্ছে না। স্কুল সকালবেলা স্কুলে যাবার জন্য তৈরি হয়ে হঠাৎ বলবে আজকে আর যাব না, পেটে ব্যথা করছে। সেদিন সেলিনা আপা, আমাদের হেডমিস্ট্রেস, আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেলেন। তুমি কি গত শুক্রবার কালো মতো রোগা একটা ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলছিলে বিউটি লন্ড্রির সামনে? কই না তো আপা, আমিও তাই ভাবছিলাম, ওইটা নীলু। আজে বাজে ছেলের সঙ্গে আজকাল খুব মিশছে মনে হয়। তোমার বাবাকে বলবে, ওইসব লোফার টাইপের ছেলে পানের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খায়, মেয়ে দেখলে শীষ দেয়। বলবে তুমি তোমার বাবাকে। জি বলবো। ঠিক আছে, তোমার বলার দরকার নেই। তাকে বলবে আমার সঙ্গে দেখা করতে।
আচ্ছা, তাছাড়াও তো রেগুলার ক্লাসেও আসে না, বাড়িতে শাসন না থাকলে যা হয়। নীলু এইসব শুনে গা দুলিয়ে হাসতে লাগলো। দূর, ওই ছেলের সঙ্গে আমি ঘষাঘষি করব কেন? আমাকে জিজ্ঞাসা করলো কটা বাজে, আমি বললাম। তারপর আমি বললাম আপনার হাতে তো ঘড়ি আছে, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? সেবাটা একদম ঘাবড়ে গেল, আমতা আমতা করে বলল আমার ঘড়ি নষ্ট। আমি বললাম মেয়েদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে না? ছেলেটার যে কি অবস্থা, দূর থেকে অন্য বন্ধুগুলি তাকে দেখছে, আর ওই পাজিগুলো আগে আমাকে দেখলে শীষ দিত, এখন আর দেয় না। আর কথা হয়নি ওই ছেলের সাথে। আর কথা হবে কেন? সেলিনা আপা বাবার সঙ্গে কথা বলবেন, বলুক। বাবা খুব রাগ করবেন, করলে করবে। বাবা সত্যি সত্যিই রাগ করলেন, বেশ রাগ করলেন। শুধু তাই না, এক পর্যায়ে প্রচণ্ড একটা চর কষিয়ে দিলেন। নাজমুল চাচা ছুটে এলেন। আরে ছিছি, এসব কি কাণ্ড! মেয়ে বড় হয়েছে না, ওর স্কুল এখন বন্ধ। তুমি একটা ছেলে দেখো তো, ওর বিয়ে দিয়ে দিব। আচ্ছা সেটা দেখা যাবে, বিয়ে দিতে চাইলে বিয়ে দেবেন। বিলু মা, তুমি আমাদের 2 কাপ চা দাও তো, লেবু দিয়ে। নীলু যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল, আমাকেও 1 কাপ চা দিস। পরদিন নীলু স্কুলে গেল না। সন্ধ্যাবেলা বাবার সামনেই তার সমস্ত বই খাতা বারান্দায় জমা করতে লাগলো। বাবা ইজি চেয়ারে বসে অবাক হয়ে দেখতে লাগলেন। কি করছিস নীলু? বইপত্রগুলো সব ফেলে দিচ্ছি বাবা, পড়াশোনা তো আর করছি না, বই দিয়ে কি হবে? পড়াশোনা করবি না? না, তুমি নিষেধ করলে, তাছাড়া আমার ভালোও লাগে না। কি করবি ঠিক করেছিস? এখনো কিছু ঠিক করিনি। রাতে ভাত খাবার সময় হঠাৎ আপ্রাসঙ্গিকভাবে বললেন, রাগে মাথায় অনেকে অনেক কিছু বলে, সেসব মনের মধ্যে পুষে রাখা ঠিক না। আমি মনের মধ্যে কিছুই পুষে রাখিনি। আর কোনো কথাবার্তা হলো না। সে রাতে বাবা বাইরে গেলেন না। গম্ভীর হয়ে সেতারার পড়া দেখিয়ে দিতে বসলেন। সেতারা ক্লাস 6-এ উঠেছে, নতুন ক্লাসে উঠেছে বলেই পড়াশোনায় খুব আগ্রহ। সে হাসি মুখে তার বইপত্র দেখাতে লাগলো। বাবা একসময় আমার পড়াশোনারও খোঁজ নিলেন। পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো? জি। প্রি টেস্ট কবে? এখনও দেরি আছে। কোন কলেজে পড়বি কিছু ভেবেছিস? ঢাকা যেতে চাস নাকি? না, ঢাকা না যাওয়াই ভালো, যা গোলমাল, এই স্ট্রাইক ওই স্ট্রাইক। তা ঠিক। নীলু আমাদের কাছে কি একটা গল্পের বই নিয়ে উবু হয়ে আছে, যেন কোনো কিছুই তার কানে যাচ্ছে না। নীলু, এত মন দিয়ে কি পড়ছিস? ভূতের গল্প। নাম কি? ডাক বাংলা রহস্য। খুব ভয়ের নাকি? খুব না, কিছু ভয়ের। তোরা সবাই মিলে মামার বাড়ি থেকে ঘুরে আয় না, একটা চেঞ্জ হবে। সেতারার তো বোধহয় মনেই নেই। মনে আছে বাবা, পুকুর পাড়ে 2টো তাল গাছ আছে, আর পুকুরের ঘাটে বসে থাকলে একরকম মাছ আসে, চোখগুলা বড় বড়, ঠিক না নীলু আপা? হ্যাঁ। কিরে, যাবি তোরা? যার যদি তোর মামাকে লিখিয়ে এসে নিয়ে যাবে। তুমি যাবে না? না, আমার ব্যবসাটা খুব খারাপ, তোরা তো জানিস না। অবশ্য আমি নিজেই বলি না কিছু, প্রেসটা আমি খুব সম্ভব বিক্রি করে দেব। বয়স হয়ে গেছে, এইসব ঝামেলা এখন আর ভালো লাগে না। যাবি মামার বাড়ি? যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, লিখে দেব তোর মামাকে। পৌষ মাসের দিকে গেলে ধান কাটা দেখবি। সে রাতে ঘুমাতে গেলাম 10টার দিকে। সেতারা তার বালিশ নিয়ে এসে হাজির। আপা, আজ তোমার সঙ্গে ঘুমাবো। হঠাৎ আমার সঙ্গে যে? নীলু আপা বলেছে আজ সে একা একা ঘুমাতে চায়। একটা কথা জিজ্ঞেস করি আপা, রাগ করবে না তো? না, রাগ করবো কেন? আগে গা ছুঁয়ে বলো রাগ করবে না। না। মেয়েদের যখন শরীর খারাপ থাকে তখন কোনো ছেলেকে চুমু খেলে নাকি পেটে বাচ্চা হয়। কে বলেছে এইসব? বলো না। না, হয় না, এইসব জিনিস নিয়ে না ভাবেই ভালো। তাহলে বাচ্চা কিভাবে হয়? জানি না, ঘুমাতো। সে তারও অনেকটা আমার মতো। এই বাড়িতে তার কথা বলার কেউ নেই, স্কুলে তেমন বন্ধুবান্ধব নেই। সেদিন দেখলাম টিফিনের সময় ওদের ক্লাসে সব মেয়ে মিলে চুলটান বিবিয়ানা সাহেববাবুর বৈঠকখানায় খেলা খেলছে। সে তারা দূরে দাঁড়িয়ে তৃষিত নয়নে দেখছে। আমি সেতারার গায়ে হাত রাখতে সেতারা বলল, মাকে কাল রাতে আমি স্বপ্নে দেখেছি আপা, খুব লম্বা লম্বা চুল। তুই ঘুমাসনি? হুম। আয়, দুজনে মিলে এক কাজ করি, নীলুকে ভয় দেখিয়ে আসি। কিভাবে ভয় দেখাবো? জানালার কাছে গিয়ে এরকম করব? তা করা যায়, যাবি? চল। আমরা দরজা খুলে পা টিপে টিপে বাইরে এসে দেখি বাবা ইজি চেয়ারে শুয়ে আছেন। তার পাশের মোড়ায় গুটিসুটি মেরে নীলু বসে আছে।
বাবা নীলুর মাথায় হাত বুলাচ্ছেন। নীলু সম্ভবত কাঁদছে। বাবা আমাদের দেখে হালকা গলায় বললেন, কী রে, সে তারা বাথরুমে যাবে নাকি? না বাবা, আমরা নীলু আপাকে ভয় দেখাবার জন্য এসেছিলাম। বাবা হেসে উঠলেন। দীর্ঘদিন পর বাবা এরকম করে হাসলেন। নীলু চোখ মুছে বলল, আমাকে ভয় দেখানো এত সস্তা না। আমাদের বাড়িটির একটি নাম আছে, উত্তর দিঘি। বাড়ির কত সুন্দর সুন্দর নাম থাকে, কিন্তু এই বাড়িটা দেখতে যেমন অদ্ভুত, নামটিও তেমনই। মায়ের খুব শখ ছিল শ্বেত পাথরের একটা নতুন নেম প্লেট লাগাবেন, মাধবী ভিলা লেখা থাকবে সেখানে। বাড়িটি কিনেছিলেন আমার দাদা। তিনি ধুরন্ধর প্রকৃতির লোক ছিলেন। দাঙ্গার সময় যখন ময়মনসিংহ শহরের বেশিরভাগ ধনী হিন্দু জলের দামে বাড়ি বিক্রি করে কলকাতায় চলে গেল, আমার দাদা তখন উত্তর দিঘি ও শ্রীকালী প্রেস কিনে ফেললেন। টাকা যা দেওয়ার কথা তার অর্ধেকও নাকি দেননি। এইসব আমার মায়ের কাছ থেকে শোনা। মা নাকি বিয়ের পর অনেক দিন দেখেছেন বাড়ির মালিক বাকি টাকার জন্য এসে বসে আছে এবং দাদা নানা রকম টালবাহানা করছেন। তার কিছুদিন পর দাদা মারা যান। আমার ধারণা লোকটিকে টাকা পয়সা না দেওয়ার জন্যই নিদারুণ যন্ত্রণায় দাদার মৃত্যু হয়েছে। তার পেটে ক্যান্সার হয়েছিল। আমাদের উত্তর দিঘি বাড়িটি প্রকাণ্ড, দোতলা বাড়ি, তবে ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই। মার খুব শখ ছিল ছাদে ওঠার সিঁড়ি করবেন, জ্যোৎস্না রাতে ছাদে হাঁটাহাঁটি করা যাবে। হাঁটাহাঁটি করার জায়গার অভাবে এ বাড়িতে নেই। অনেকখানি জায়গা জুড়ে বাড়ি, কাঁঠাল, পেয়ারা, আম এবং তেঁতুল গাছ দিয়ে বাড়িটা ঘেরা। বাড়ির সামনে ফুলের গাছ আছে বেশ কয়েকটা এবং জায়গায় জায়গায় সিমেন্ট দিয়ে উঁচু বেদির মতো করে বাঁধানো। সেখানে বসে খুব আরাম করে গল্পের বই পড়া যায়। আমার যখন কিছু ভালো লাগে না তখন আমি লাল বেদিগুলোর কোনো একটিতে বসে থাকি। নীলুর মতে ওগুলো আমার গোসা ঘর। আজ আমার মন খুব ভালো ছিল। মন ভালো হওয়ার কোনো কারণ ঘটেনি, কিন্তু ভালো লাগছিল। তবু আমি গোসা ঘরে এসে চুপচাপ বসে রইলাম। সে তারা দোতলার বারান্দার বসে গলা সাজছিল, বেশ লাগছিল শুনতে। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। নীলু সে রকিব ভাই হঠাৎ করে যেন আমার সামনে এসে উপস্থিত হলেন। এখানে আসতে হলে গেট খুলে অনেকখানি হাঁটতে হয়। কখন গেট খুলেন এবং কখনই বা এলেন। ভালো আছো? আপনি ভালো আছেন? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম তুমি পাথরের মূর্তির মতো বসে আছো। তোমার বাবা বাসায় আছেন? জি না, সন্ধ্যা নাগাদ আসবেন। আমি তার সঙ্গে দেখা করব আজকে, কি বলো? ঠিক আছে। আমি পরশুদিন সকালে ঢাকা চলে যাব। ভাবলাম যাবার আগে দেখা করে যাই। আর আসা হবে কিনা জানি না। আর আসবেন না বুঝি? তুমি কি আসতে বললো? কি কথা বলছো না যে? আমি কিন্তু বিলু, আপনি আমাকে নীলু ভাবছিলেন। নীলু কি বাসায় আছে? জি আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি ডেকে দিচ্ছি। না ঠিক আছে, ডাকতে হবে না। ডাকতে হবে না কেন? আপনি তো ওর সঙ্গে কথা বলতে এসেছেন। ঠিক তা না, আমি নদীর ধার দিয়ে অনেকখানি হাঁটি, আজও তাই করছিলাম। হঠাৎ তোমাকে দেখলাম, ভাবলাম নীলু। ও, নীলু অনেকদিন মুন্নিদের বাড়িতে যায় না, মনে হয় ওর সঙ্গে ঝগড়া হয়েছে। তুমি জানো কিছু? জি না, ওর সঙ্গে আমার কথা বন্ধ। তোমার যে বাচ্চা মেয়ে, এটাও মনে থাকে না? আমি বুঝি বাচ্চা মেয়ে? তোমরা আড়ি দাও এবং ভাব দাও, ঠিক না? আমি দিই না, নীলু দিতে পারে। আসুন ভেতরে এসে বসুন। নাজমুল চাচা আছেন, দোতলায় তার ঘরেও বসতে পারেন। নাজমুল চাচা কি? আমাদের একজন ভাড়াটে, দোতলায় একটা ঘর নিয়ে থাকেন। নীলু শোনো, আমি এখন আর ঘরে ঢুকবো না। আমি বিলু। হ্যাঁ বিলু, তুমি এক কাজ করো, আমি নীলুর জন্য একটা গল্পের বই এনেছিলাম, ঘনাদার গল্প, এটা ওকে দিয়ে দিও। হাসছো কেন? আপনি একটু আগে বলেছিলেন নীলুর সঙ্গে দেখা করবার জন্য আসেননি, এখন বলছেন বই নিয়ে এসেছেন, তাই হাসছি। ঠিক তখন দোতলার বারান্দা থেকে নাজমুল চাচা ডাকলেন, এই বিলু, উনি কে? নাজমুল চাচার গলা ভয় ধরানো, যেন হঠাৎই ভূত দেখেছেন। পরিচয় করিয়ে দেওয়ার পর নাজমুল চাচা অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়লেন। আরে আপনি জমি সাহেবের ছেলে? হ্যাঁ, আপনাকে চিনব না বলেন কি? আপনার বাবা ছিলেন কলিনারায়ণ স্কলার। আমি আমার বাবার মতো হইনি অবশ্য। আরে আপনি কম কি, অঙ্কের প্রফেসর। কি সর্বনাশ! প্রফেসর না, লেকচারার। আমার কাছে লেকচারার যা, প্রফেসরও তাই। কে আশ্চর্য কাণ্ড বলুন দেখি, নীলুর সঙ্গে আলাপ হলো কীভাবে? ও আমাকে একটা অঙ্ক জিজ্ঞেস করেছিল, আমি করতে পারিনি। বলেন কি, অঙ্ক? ও জিজ্ঞাসা করলো 5-এর সঙ্গে 2 যোগ করলে কখন 6 হয়। কখন হয়? যখন ভুল হয় তখন হয়। অঙ্কটা আসলে সহজ।
আরে যা, নীলুকে আসতে বল, বলবেই প্রফেসর সাহেব এসেছেন, চাটার ব্যবস্থা করতে হবে তো। আমি ঘর থেকে বেরোবার সময় শুনলাম ভদ্রলোক বলছেন, আপনি কি বুঝতে পারছেন কে বিলু কে নীলু? পারি, নীলুটা খুব হাত নেড়ে নেড়ে কথা বলে। রকিব সাহেব দোতলায় বসে আছেন শুনে নীলু দারুণ অবাক হলো। সে কি, আমি তো বলেছি এ বাড়িতে যেন কখনো না আসেন। কি জন্য বলেছিস? ভালো লাগে না। কেন? এমনভাবে কথা বলেন যেন আমি বাচ্চা মেয়ে। যাবি না তাহলে? হুম। নীলু যদিও বলল না, কিন্তু আমি দেখলাম সে কামিজ বদলে শাড়ি পরছে। শাড়ি পরছিস কেন? ইচ্ছা হয়েছে পরছি, তোকে জিজ্ঞেস করে পড়তে হবে? চুল বেঁধে দিবি? আমি চুল বেঁধে দিয়ে বললাম, আজ আর তোকে কেউ বাচ্চা মেয়ে বলবে না। তুই কি ভাবছিস আমি দোতলায় যাব? মোটেই না, আমি বাগানে হাঁটতে যাচ্ছি। সেতারার গলা সাধা শেষ হলেই যাব। আমি দেখলাম নীলু সত্যি সত্যি সেতারকে নিয়ে বাগানে বেরোচ্ছে। অপূর্ব লাগছে তাকে। আমার মনে হলো এমন রূপবতী মেয়ে আমি আর কখনোই দেখিনি। বড় মামার চিঠি এসেছে, সুদীর্ঘ চিঠি, যার বক্তব্য হচ্ছে এ সময় গ্রামের বাড়িতে নীলু বিলুদের বেড়াতে আসা ঠিক হবে না। কী কারণে ঠিক হবে না তাই স্পষ্ট করে বলা নেই, শুধু লেখা গায়ের লোকজন এদের দেখতে এসে নানান কথা বলবে, এটা এদের ভালো লাগবে না, মনের ওপর চাপ পড়বে, এই সব। আমার কাছে একটা ব্যাপার খুব অবাক লাগলো। চিঠি শেষে পুনশ্চতে লেখা, যা হবার হয়েছে, এখন দুলাভাই আপনি যদি হৃদয়ের মহত্ব দেখিয়ে সব ভুলে যান তাহলে বড় আনন্দের বিষয় হয়। ভুল মানুষ মাত্রই করে, এটাই মানব ধর্ম। এর মানে কি? নতুন করে এইসব কথা তোলা হচ্ছে কেন? নীলুকে জিজ্ঞেস করতেই সে হেসে বলল, বুঝতে পারছিস না, মা এখন মামার বাড়িতে। তার মানে? মানে টানে জানি না, মা এখন মামার ঘাড়ে চেপে বসে আছে, মামা ঘাট থেকে নামাতে চাইছে। বুঝলি কি করে? এখানে না বোঝার কিছু আছে নাকি? শেষ পর্যন্ত দেখবি বাবা বলবেন ঠিক আছে চলে আসুক, আর মা তার ছেলে কোলে নিয়ে এ বাড়িতে এসে উঠবেন। খুব কান্নাকাটি হবে কিছুদিন, তারপর সব ঠিকঠাক। মাঝখান থেকে আমরা একটা ভাই পেয়ে যাব। তোর কথার কোনো ঠিক ঠিকানা নেই নীলু। না থাকলে কি আর করার, তবে এরকম হলে মন্দ হয় না, কি বলিস? বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে না? বাবা যে হারে মত্তত খাচ্ছে, একেবারে দেবদাসের মতো। এর মধ্যে হাসির কি আছে? কান্নারও কিছু নেই। নীলু গম্ভীর মুখে বই নিয়ে পড়তে বসল। ইদানিং তার পড়াশোনায় খুব মনোযোগ হয়েছে। এই নিয়ে কিছু বললে সে গম্ভীর হয়ে বলে, তোরা সব স্টার পেয়ে পাশ করবি আর আমি বুঝি ফেল করব, সেটা হচ্ছে না। এখন আমাদের স্কুল নেই, পরীক্ষার প্রস্তুতি চলছে জোরে সোরে। সপ্তাহে 3 দিন কোচিং ক্লাস হয়, সেখানে মেয়েরা সবাই ভান করে যে কিছু পড়াশোনা হচ্ছে না। কে কোন কলেজে পড়বে সে নিয়েও ক্ষীণ আলোচনা হয়। হলিক্রস কলেজ ভালো না ইডেন ভালো, সব মেয়েরাই সেটা জানে। এমন সিরিয়াস পড়াশোনার সময়টা তো আমাদের ক্লাসে রুবিনার বিয়ে হয়ে গেল। সেলিনা আপা খুব রাগ করলেন, বাবা মায়েদের কোনো কাণ্ডজ্ঞান নেই। সেলিনা আপা খুব কাটা কাটা কথা বলে অপমান করলেন রুবিনার বাবাকে। ঝাঝালো গলায় বললেন, আপনাদের মতো শিক্ষিত মূর্খের জন্য দেশের এমন অবস্থা। রুবিনা খুব কান্নাকাটি করতে লাগলো। গায়ে হলুদের দিন দেখি কেঁদে মুখটুক ফুলিয়ে ফেলেছে। রুবিনার এক মোটাসোটা খালা পান ভর্তি মুখ নিয়ে বলে বেড়াচ্ছেন, মেট্রিক ক্লাসটা হচ্ছে মেয়েদের বিয়ের বয়স, এরপর আর রসকস থাকে না। নীলুটা ফস করে বলে বসল, কেন তখন রস কি হয়? এই ফাজিল মেয়েটা কে এইখানে? ফাজিল বলছেন কেন? খুব হাসাহাসি শুরু হয়ে গেল চারদিকে। রুবিনার খালা রেগে মেগে অস্থির, কয়েকবার বললেন, আজকালকার মেয়েগুলা সব এইরকম। অনেকদিন পর রুবিনার গায়ে হলুদ উপলক্ষে আমরা খুব হইচই করলাম। বিয়েটি এই জাতীয় অনুষ্ঠান আমার ভালো লাগে না। গাদাগাদি ভিড়, মেয়েদের লোক দেখানো আহাদিপনা, খাবার টেবিলে তাড়াহুড়ো করে বসতে গিয়ে শাড়িতে রেজালার ঝোল ফেলে দেয়া, অসহ্য। কিন্তু রুবিনার গায়ে হলুদ আমার কেন যে এত ভালো লাগলো। বরের বাড়ি থেকে এলো এলা নামের একটি মেয়ে। সে ঢাকায় ও লেভেলে পড়ে। ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেল। এর আগে আর কোনো মেয়ের সঙ্গে এত বন্ধুত্ব হয়নি। আমরা দুজন এক ফাঁকে ছাদে চলে গেলাম। মেয়েটি নানান কথা বলতে লাগলো। একটি ছেলের সঙ্গে তার ভাব হয়েছে। ছেলেটি মেডিকেলে পড়ে। এক বিয়ে বাড়িতে আলাপ হয়েছিল, খুব নাকি লাজুক ছেলে আর দারুণ ভদ্র। এলা নিচু স্বরে বলল, জানো ভাই, ও একবার যা অসভ্য কথা লিখেছিল আমাকে, আমি খুব রাগ করলাম। ওর সঙ্গে দেখা করাই বন্ধ করে দিলাম। টেলিফোন করলে টেলিফোন নামিয়ে রাখতাম। শেষে কি করলো জানো? কি বললো? সে বিষ খাবে। আমি তো জানি।
সে যখন একবার বলেছে খাবে তার মানে খাবেই। ছেলেরা দারুণ সেন্টিমেন্টাল হয়। কি আর করব, তারপর দেখা করলাম। অসভ্য কথাটা কি লিখেছিল? দূর, তা কি বলা যায় নাকি? বিয়ের দিন তুমি আসবে তো, ওই দিন তোমাকে ওই চিঠিটা পড়াবো, দেখবে ছেলেরা কীরকম হয়। রুবিনার বিয়ের দিন আমরা কেউ বাড়িতে গেলাম না। নীলুর জন্যই যাওয়া হলো না। সে কিছুতেই যাবে না এবং আমাকেও যেতে দেবে না। তুই না গেলে না যাবে, আমি যাই। না বললাম তো যেতে পারবি না। কেন, অসুবিধাটা কি? ওরা আজে বাজে কথা বলছিল, তোকে বলতে চাই না। বলতে চাস না কেন? কারণ শুনলে তোর খারাপ লাগবে। লাগুক খারাপ। ওরা বলছিল সেতারার চেহারার সঙ্গে নাকি ওই লোকটার খুব মিল, আর সেতারা গান বাজনা ওই লোকটার মতো জানে। কখন বলছিল? রুবিনার খালা বলছিল, আমি পাশের ঘরে ছিলাম। তোর মন খারাপ লাগবে বলেছিলাম না, তবুও তো শোনা চাই। আমি সে রাতে ঘুমোতে পারলাম না। বাবা ফিরলেন অনেক রাতে। সিঁড়িতে ধূপধাপ শব্দ হতে লাগলো। রমজান ভাইয়ের গলা শোনা গেল। সি, আপনার শরম করে না? চুপ থাক। আপনি চুপ থাকেন। ধূপ করে একটা শব্দ হলো। বাবার গলা। ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব, বেশি সাহস না? আমাকে বলে চুপ থাকতে। মেয়েরা বড় হইছে না, হায়া শরম নাই? চুপ থাক। আরে আপনি চুপ থাকেন। পানি ঢালার শব্দ। আকবরের মা উঠে এলো। বাবা আজকাল বড্ড ঝামেলা করছে। আবার একটা বিয়ে করলে তার জন্য ভালোই হতো। নাজমুল চাচা যাকে বাসায় নিয়ে এসেছিলেন সেই মহিলাটিকে আমার বেশ পছন্দ হয়েছিল। ছোটোখাটো মানুষ, লম্বা চুল, কথা বলেন টেনে টেনে। আমাদের সঙ্গে বেশ আগ্রহ করে কথা বললেন। নীলু যখন বলল, আচ্ছা আপনি কি আমাদের দুজনকে আলাদা করতে পারবেন? আমার নাম নীলু, ওর নাম বিলু। কিছুক্ষণ পর যদি আমরা দুজন একরকম কাপড় পরে আসি তাহলে কি বলতে পারবেন কে বিলু কে নীলু? আরে এই মেয়ে তো দেখি খুব পাগল। আমাদের দুজনেরই ভদ্রমহিলাকে খুব পছন্দ হলো। শুধু সেতারা মুখ গোছ করে দূরে দাঁড়িয়ে রইলেন। তিনি ডাকলেন, এই কি যেন তোমার নাম? সে উঠে চলে গেল। আমরা তাকে বাগান দেখাবার জন্য নিয়ে গেলাম। সেতারা কিছুতেই যাবে না। আমরা সেতারাকে ছাড়াই বাগানে বেড়াতে গেলাম। বাড়ির সঙ্গে লাগোয়া তেঁতুল গাছ দুটি দেখে তিনি খুব অবাক হলেন। আশ্চর্য হয়ে বললেন, বসত বাড়ির কাছে কেউ তেঁতুল গাছ লাগায় নাকি? লাগালে কি হয়? বুদ্ধি কমে যায়। তেঁতুল খেলেও বুদ্ধি কমে। এটা কিন্তু ঠিক না। রকিব ভাই খুব তেঁতুল খান, কিন্তু তার খুব বুদ্ধি। রকিব ভাই কে? তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না। একবার শুধু বললেন, এত বড় বাড়িতে থাকো, ভয় লাগে না? আমরা কিছু বললাম না। ভদ্রমহিলা যাবার আগে নীলুকে জড়িয়ে ধরে আদর করলেন এবং অত্যন্ত মৃদুস্বরে বললেন, তোমাদের মার সঙ্গে কি তোমাদের যোগাযোগ আছে? না, নেই। তোমরা চিঠি লিখলেই পারো, তোমরা কেন লিখবে না? তোমরা তো লিখবে। আমাদের খুব আশা ছিল ভদ্রমহিলার সঙ্গে বাবার বিয়ে হবে, কিন্তু হয়নি। বাবা কিছুতেই রাজি হলেন না। নাজমুল চাচার ওপর রেগে গিয়ে আজে বাজে কথা বলতে লাগলেন। তোমরা পেয়েছোটা কি? আমাকে না বলে এইসব কি শুরু করেছো? যাও, তুমি তোমার বাড়ি থেকে এক্ষুনি বিদায় হও। হ্যাঁ, আমি তোমার দায়ের ওপর আছি নাকি? নগদ ভাড়া দিয়ে থাকি এখানে। সে এক বাজে কাণ্ড। নাজমুল চাচা সেই রাতেই ঠেলাগাড়ি নিয়ে এলেন। মালপত্র পাঠানো হতে লাগলো। আমরা বসে বসে দেখলাম। ঠেলাগাড়ি এসেছে দুটি। নাজমুল চাচার জিনিসপত্র তেমন কিছুই নেই। ঘণ্টাখানেকের মধ্যে সব তোলা হয়ে গেল। আমরা দেখলাম বাবা দাঁড়িয়ে আছেন সিঁড়ির কাছে, আর নাজমুল চাচা একটা বেতের ঝুড়ি হাতে নিয়ে নেমে যাচ্ছেন। নীলু তখন ছুটে গিয়ে সিঁড়ির মাথায় তাকে ঝাপটে ধরল। আরে মা, কি করিস তুই? ছাড় ছাড়, এ তো বড় মুসিবত হয়ে গেল দেখছি। তার হাত থেকে বেতের ঝুড়ি ছিটকে পড়ে গেল। এই মালপত্র সব তুলে রাখো, সাবধানে তুলে। নাজমুল চাচা আমাদের কোনো আত্মীয় নন। দোতলার 3টি কামরা ভাড়া নিয়ে আমাদের সঙ্গে আছেন 15 বছরের মতো। তার স্ত্রী মারা গিয়েছেন 16-17 বছর আগে। একটি মাত্র মেয়ে অল্প বয়সে বিয়ে দিয়েছেন। সেই মেয়ে নেদারল্যান্ড না কোথায় যেন থাকে। বছরে 2-3টি চিঠি দেয়। চিঠিতে খুব স্বাস্থ্যবান কিছু ছেলেমেয়েদের ছবি থাকে। নাজমুল চাচা সেই চিঠি পড়ে গম্ভীর হয়ে বলেন, উফ, এরন বাংলাটা এখনও শেখেনি। খুব খারাপ, খুব খারাপ। এরন তার নাতনি। নীলু অনেক কিছুই করতে পারে যা আমি পারি না। নাজমুল চাচা যখন চলে যাচ্ছিলেন আমার খুব ইচ্ছে হচ্ছিল ছুটে গিয়ে তাকে ফেরাই, কিন্তু আমি গেলাম না। ছুটে গেল নীলু। আমরা দুজন দেখতে অবিকল একরকম, কিন্তু দুজন সম্পর্কে আলাদা মানুষ হয়ে উঠছি। আমরা এরকম কেন? কাল রাতে আমি চমৎকার একটা স্বপ্ন দেখেছি। এমন চমৎকার স্বপ্ন যে ঘুম ভেঙে খানিকক্ষণ কাঁদলাম। একবার ইচ্ছা হলো নীলুকে ডেকে তুলি, স্বপ্নের কথাটা বলি ওকে।
কিন্তু শেষ পর্যন্ত কিছুই করলাম না। গলা পর্যন্ত চাদর টেনে চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নটার কথা ভাবলাম। ঘুমের মধ্যে যে স্বপ্নটিকে অর্থবহ মনে হচ্ছিল, জেগে থেকে তাহার মনে হলো না। আমি দেখেছিলাম একটা নদী, নদীর চারপাশে ঘন বন, কিন্তু কিছুক্ষণ পর বন অদৃশ্য হয়ে গেল। দেখলাম শুধু নদী, সেই নদীতে বালি চিকচিক করছে, কোথাও কই নেই। আমার একটু ভয় ভয়ও করছে। তবু আমি নদীতে নামতেই নদীটি আমাদের নানার বাড়ির পুকুর হয়ে গেল। সে পুকুরে ছোট ছোট ছেলেমেয়েরা কুমির কুমির খেলছে। স্বপ্নে নদীর পুকুর হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক মনে হচ্ছিল। আমি একটু অবাক না হয়ে ছেলে মেয়েগুলির সঙ্গে কুমির কুমির খেলতে লাগলাম। একটা পাজি ছেলে ডুব সাঁতার দিয়ে কেবলই আমার পা জড়িয়ে গভীর জলের দিকে টেনে নিতে চাচ্ছিল। আমার রাগ লাগছিল, কারণ স্বপ্নের মধ্যে মনে হচ্ছিল এই ছেলেটি যেন আমার স্বামী। একসময় ছেলেটি আমাকে মাছ পুকুরে নিয়ে গিয়ে চেঁচিয়ে বলল, এই সুশি, তোমাকে এখন ছেড়ে দিই? কেন মানুষ এমন অদ্ভুত স্বপ্ন দেখে? আমি জেগে ছেলেটির মুখ খুব মনে করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মনে পড়ল না। শুধু মনে পড়ল ছেলেটির চোখগুলো মেয়েদের চোখের মতো টানা টানা, আর ওর হাত দুটি লম্বা এবং খুব ফর্সা। কে জানে, এরকম একটি ছেলের সঙ্গে হয়তো আমার বিয়ে হবে। সে আমাকে আদর করে ডাকবে সুশি। কি আশ্চর্য রকম একটা অদ্ভুত নাম, এলো থেকে। এত ভোরে আগে কখনো আমি উঠিনি। অদ্ভুত লাগছিল আমার। আলোটাই অন্যরকম, কেমন মায়া মায়া আলো। স্বপ্নের মধ্যে যেরকম আলো দেখা যায় সেরকম। আমি নিচে বাগানে নেমে গেলাম। কদম গাছের নিচটায় তখনও খুব অন্ধকার। আমার একটু ভয় ভয় করছিল, কিন্তু গাছের নিচের এসে দাঁড়ানো মাত্র দেখলাম নীলু জেগে উঠেছে। টুথব্রাশ নিয়ে ঘুম ঘুম চোখে সিঁড়ি দিয়ে নামছে। নীলু সবসময় খুব ভোরে ওঠে, কিন্তু সে যে এরকম অন্ধকার ভোর তা জানা ছিল না। আমি ডাকলাম, এই নীলু। নীলু আমাকে দেখতে পেল না। সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। মা এসেছে, মা এসেছে বলে ছুটে গেল গেটের দিকে। আমি এগিয়ে এসে বললাম, এই নীলু, কি হয়েছে? নীলু খুব অবাক হলো, বেশ কিছুক্ষণ কথা বলতে পারল না। একসময় থেমে থেমে বলল, আমি ভাবলাম মা বুঝি, গলার স্বর অবিকল সেরকম লাগলো। নীলুর কি কিছু একটা আশাভঙ্গ হয়েছে? হয়তো হয়েছে। আজ এত সকালে উঠেছিস যে? দেখলাম একদিন উঠে কেমন লাগে। কেমন? ভালোই তো। তুই কি মার কথা খুব ভাবিস নাকি? না। তাহলে আজ এরকম ছুটে গেলি যে? আমার ইচ্ছে হয়েছে গিয়েছি, তোর তাতে কি? রাগ করছিস কেন? নীলু জবাব না দিয়ে সামনে এগিয়ে গেল। তখন মনে পড়ল নীলুর সঙ্গে আমার ঝগড়া চলছে। গত এক সপ্তাহ ধরে কথাবার্তা বন্ধ। ঝগড়ার কারণ অতি তুচ্ছ। আমি নীলুর একটা চিঠি খুলে পড়ে ফেলেছি। কিছুই নেই সেই চিঠিতে। 6 লাইনের একটা চিঠি। নীলুর পরিচিত প্রফেসরটি লিখেছেন, সত্যজিৎ রায়ের ফেলুদার যে বইটি নীলু পড়তে চেয়েছে সেটি তিনি দোকান খুঁজে পাননি, পেলেই পাঠাবেন। এমন কি আছে সেই চিঠিতে যে নীলু রাগ করল? কিন্তু সে এমন ভাব করতে লাগলো যেন আমি তার কাছে লেখা খুব গোপন একটি প্রেমপত্র পড়ে ফেলেছি। আমি যখন বললাম, কি আছে এই চিঠিতে যে তুই এরকম করছিস? যাই থাকুক, কেন আমার চিঠি পড়বি? বেশ, আর পড়ব না। পড়বি না শুধু না, তুই আমার ঘরেও কোনো দিন ঢুকবি না। বেশ, ঢুকবো না, আর আমার সঙ্গে কথাও বলবি না। ব্যাপারটা এখানেই শেষ হলো না। সন্ধ্যাবেলা বাবা প্রেস থেকে ফেরার সঙ্গে সঙ্গে সে নালিশ করল, বাবা, বিলু আমার সব চিঠিপত্র পড়ে ফেলে। তাই নাকি? হ্যাঁ, তুমি ওকে ডেকে নিষেধ করে দাও। ঠিক আছে, করব। না, এখনই করো। বাবা আমাকে ডেকে পাঠালেন। শান্ত স্বরে বললেন, একজনের কাছে লেখা চিঠি অন্যের পড়াটা ঠিক না। আমি লজ্জায় বাঁচি না। নীলুটা এমন হচ্ছে কেন কে জানে। আগে এরকম ছিল না। তার কাছে চিঠি এলে আমাকে সে চিঠি পড়তে হতো। একবার সে পেন ফ্রেন্ডশিপ করলো বুলগেরিয়ার একটি ছেলের সঙ্গে। সে ছেলেটা সবুজ রঙের কাগজে লম্বা লম্বা চিঠি লিখত ভুল ইংরেজিতে। চিঠি শেষে একটা ঠোঁটের ছবি এঁকে লিখত কিস। নীলু আমাকে সেই চিঠি পড়তে দিয়ে বলতো, মা গো, কি অসভ্য। নীলু সেই চিঠির জবাবও লিখে দিতাম আমি। একদিন সে লজ্জায় লাল হয়ে বলল, বিলু, চিঠি শেষে তুইও লিখে দে তো ওইটা। ওই বাদরটার সাথে তো আর দেখা হচ্ছে না, কি বলিস? নীলু বহু যত্নে একটা ঠোঁটের ছবিও আঁকলো। তারপর ওই ছেলে তার ছবি পাঠালো। মাথায় চুল নেই একটিও, গালে এত বড় একটা আঁচিল, হাতির কানের মতো বড় বড় কান। ছবি দেখে দারুণ রেগে গেল নীলু। ছেলেটি লিখেছিল সুযোগ পেলেই সে তার বাংলাদেশি পেন ফ্রেন্ড নীলুর সঙ্গে দেখা করতে আসবে। নীলু বলল,
লিখে দে হাদারাম, তুই বাংলাদেশে এলে তোর ঠ্যাং ভেঙে দিব। নীলু চিঠি লেখা বন্ধ করে দিল, আমি চালিয়ে যেতে লাগলাম। মজাই লাগতো আমার, বানিয়ে বানিয়ে কত কিছু যে লিখছি। যেমন একবার লিখলাম, কাল আমরা সমুদ্রে নৌকা নিয়ে বেড়াতে গিয়েছিলাম, কী যে সুন্দর সমুদ্র, আমাদের খুব মজা হয়েছে। একবার সে লিখলো, তোমার কি কোনো ছেলে বন্ধু আছে? আমি লিখলাম, হ্যাঁ আছে, আমার ছেলে বন্ধুটি একজন কবি, সে আমাকে নিয়ে কবিতাও লিখছে। ছেলেটা সত্যি সত্যি হাদারাম, যা লিখতাম তাই বিশ্বাস করত। তারপর একদিন সে হঠাৎ লিখে বসলো, আসছে সামারে আমি বাংলাদেশে আসব। কি সর্বনাশ! ভয়ে আমি এবং নীলু দুজনেই অস্থির। কী যে ভয়ে ভয়ে কেটেছে সেই সময়টা, রাতে ভালো ঘুম পর্যন্ত হতো না। নীলু অবশ্য একটুও ভয় পায়নি, ও বলতো, খামোখা ভয় পাচ্ছিস, আসবে না। ছেলেটা অবশ্য আসেনি এবং চিঠিপত্রও দেয়নি আর, হয়তো অন্য কোনো মেয়ের সাথে অন্য কোনো দেশে পেন ফ্রেন্ডশিপ করছে। নীলুর যন্ত্রণায় আরও সব চিঠি লিখতে হয়েছে আমাকে। একবার সে বলল, খুব ভাষা টাষা দিয়ে একটা চিঠি লিখে দে তো বিলু। কার কাছে কি কিছুই বলল না। লিখলাম একটা চিঠি, তার পছন্দ হলো না। আরেকটা লিখলাম। কত কাণ্ড হলো সে চিঠি নিয়ে। ক্লাসের মেয়েরা সেই চিঠির লাইন বলে বলে নীলুকে খেপাতে লাগলো। কোথায় পেয়েছে তারা সেই চিঠি কে জানে। নীলু যে ছেলেকে লিখছিল সেই হয়তো বলে দিয়েছে। নীলু বাসায় এসে কেঁদে টেদে অস্থির। সেই সময় নীলুর সঙ্গে খুব ভাবছিল আমার। নীলু হঠাৎ করে অন্যরকম হয়ে গেল। আমার কোনো বন্ধু টন্ধু নেই। নীলু দূরে সরে যেতেই আমি একা হয়ে গেলাম। এরকম একটা অদ্ভুত সুন্দর সকালে একা থাকতে ইচ্ছা করে না। আমি নীলুর খোঁজে বাগানের পেছনের দিকে এসে দেখি নীলু কাঁদছে। কি আশ্চর্য! আমি বললাম, কি হয়েছে রে? কিছু হয়নি। কাঁদছিস কেন? তোর কাছে সব বলতে হবে নাকি? বললে দোষ কি? নীলু কোনো জবাব না দিয়ে গম্ভীর মুখে বাগান ছেড়ে চলে গেল। সকালটা হঠাৎ করে অন্যরকম হয়ে যাচ্ছে। লোকজন সবাই জেগে উঠছে। রমজান ভাই ঘটং ঘটং করে টিউবওয়েলের পানি তুলছে। আকবরের মা ময়লা থালা বাসন এনে জমা করছে টিউবওয়েলের পাশে। একসময় ঝগড়া লেগে গেল দুজনের মধ্যে। এরা দুজন দুজনকে সহ্যই করতে পারে না। এদের চেঁচামেচিতেই বোধহয় বাবার ঘুম ভাঙল। বাবা বারান্দায় এসে দাঁড়াতেই চারদিক আবার চুপচাপ। বাবা বললেন, আমাকে চা দাও এক কাপ। এরা দুজনে কেউ কোনো উত্তর করল না। আকবরের মা বেড়ালের মতো ফ্যাঁস করে কি বলতে আবার বেঁধে গেল রমজান ভাইয়ের সঙ্গে। বাবা দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আজকাল কেউ আর বাবাকে তেমন গ্রাহ্য করে না। আমি এগিয়ে এসে বললাম, আমি বানিয়ে আনছি বাবা। তুই আবার চা বানাতেও জানিস নাকি? জানবো না কেন? কার কাছ থেকে শিখলি? কি আশ্চর্য, চা বানানো আবার শিখতে হয় নাকি? আর কি জানিস? রান্নাবান্না করতে পারিস? ভাত মাছ এসব? না। এগুলোও শিখে ফেল, একদিন বিয়ে টিয়ে হবে, রান্নাবান্না না জানলে বিয়ে দিয়েই যাবে না। অনেকদিন পর বাবা হাসলেন। মানুষের হাসির মতো সুন্দর কি কিছু আছে? বাবার হাসির সঙ্গে সঙ্গে চারদিকে রোদ ঝলমল করে উঠল। মা একটা কথা সবসময় বলতেন, মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু সে যখন কাঁদে তার সঙ্গে কেউ কাঁদে না, কাঁদতে হয় একা একা। চা বানাতে বানাতেই শুনলাম সে তারা গলা সাধা শুরু করেছে। গান টান কিছু না, সামান্য সারে গামা, কিন্তু কি যে ভালো লাগছে শুনতে। বাবাকে চা দিয়ে দিতেই বাবা বললেন, ভাবছি তোদের নিয়ে কোথাও ঘুরে টুরে আসবো, যাবি নাকি? কোথায়? গারো পাহাড়ে গেলে কেমন হয়? জারিয়া জঞ্জাই লাইন বেশি দূরে হবে না, 6-7 ঘন্টা লাগবে ট্রেনে। বন বিভাগের একটা রেস্ট হাউস আছে, যাবি নাকি? যাবো বাবা। জায়গাটা সুন্দর, রাতের বেলা একটু ভয় লাগে। কেন? বন্য হাতি শব্দ টব্দ পাওয়া যায়। এখন বোধহয় সেরকম নেই। তোরা যদি যেতে চাস তাহলে একটা প্রোগ্রাম করি। যাবে কবে? 2 দিনের মাত্র ব্যাপার, একটা তারিখ করলেই হয়। তুই নীলুকে জিজ্ঞেস করে আয় ও যাবে নাকি। নীলু সব শুনে লাফিয়ে উঠল। বেড়ানোর ব্যাপারে নীলুর মতো উৎসাহী আর কেউ নেই। গারো পাহাড় দেখতে যাওয়া হবে শুনেই তার সব রাগ পড়ে গেল। নানান রকম পরিকল্পনা করে ফেললাম আমরা। যেমন সম্পাদের ক্যামেরাটা নিয়ে যাব এবং খুব ছবি তুলব। সেখানে আমরা দুজনেই শাড়ি পরব এবং এই উপলক্ষে বাবাকে বলবো 2টি শাড়িও কিনে দিতে। বন বিভাগের রেস্ট হাউসে রাতের খাবার টাবার হয়ে যাবার পর বাবাকে বলবো গল্প বলার জন্য। বাবা অবশ্য গল্পটা তেমন বলতে পারে না, কিন্তু তাতে কিছু যায় আসে না। অনেক রাত পর্যন্ত আমরা হারিকেন জ্বালিয়ে বসে থাকব। হারিকেনের আলো কি যে ভালো লাগে আমার। এক একটা দিন এমন অন্যরকম হয়, মনে হয় দুঃখ টুঃখ সব বানানো ব্যাপার, চারদিকে শুধু সুখ এবং সুখ। সন্ধ্যাবেলা আমরা 2 বোন শাড়ি পরে বারান্দায় হাঁটছি। নাজমুল চাচা ডেকে পাঠালেন,
কিরে বেটিরা, শুনলাম দল বেঁধে নাকি পাহাড়ে যাচ্ছিস? জি যে চাচা। তা আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলি না। আমারও তো পাহাড় টাহাড়ে যেতে ইচ্ছে করে। সত্যি সত্যি যাবেন আমাদের সাথে? এরকম পরীর মতো মেয়েদের পাহারা দিয়ে রাখার জন্য তো লোকজন দরকার। পরের কয়েকটি দিন আমাদের দারুণ উত্তেজনার মধ্যে কাটল। একদিন শুনলাম বন বিভাগের ডাকবাংলোটা পাওয়া গেছে। তারপর দিনক্ষণ ঠিক হলো। 9 তারিখে ভোরে ট্রেনে যাব, পৌঁছবো বিকেল নাগাদ। নাজমু চাচা যাবেন, রমজান যাবে, বাবার প্রেসের একজন কম্পোজিটর মাখন মিয়া সেও যাবে, কারণ মাখন মিয়ার বাড়ি ওই অঞ্চলে, সে খুব ভালো চেনে। 8 তারিখ রাতে বাবা ফিরে এলেন না। রাত 1টা নাজমু চাচা খোঁজ নিতে গেলেন। আমরা 3 বোন বসার ঘরে বসে রইলাম চুপচাপ। নাজমুল চাচা ফিরলেন 2টার দিকে এবং হালকা গলায় বললেন, কাজে আটকা পড়ে গেছে, সকালবেলাতেই চলে আসবে, ঘুমিয়ে পড়ো। বাবার কি হয়েছে বলেন? কি আবার হবে, কাজ থাকে না মানুষের? বাবার কি হয়েছে বলেন আপনি। কাল সকালে আসবে, তখন জিজ্ঞেস করিস। কিছু হয়নি, ভালোই আছে। আপনাকে এখনই বলতে হবে? এরকম তুই আমার সঙ্গে কথা বলছিস কেন? নীলু কেঁদে ফেলল। বাবা ফিরলেন পরদিন দুপুরে, কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে। তার রাত কেটেছিল থানা হাজতে। মদ খেয়ে নাকি খুব হইচই করছিলেন বা এই জাতীয় কিছু। খুব কেলেঙ্কারি ব্যাপার। আমরা সপ্তাহখানে কেউ স্কুলে গেলাম না। ঠিক করলাম বাবার সঙ্গে কেউ কোনো কথা বলবো না, ডাকলেও সাড়া দেব না, এমন ভাব করব যেন শুনতে পাইনি। কোনো লাভ অবশ্য তাতে হলো না। বাবা আমাদের ডাকাডাকি বন্ধ করে দিলেন। যতক্ষণ বাসায় থাকেন চুপ করে থাকেন। একদিন দেখে একটা টেলিভিশন কিনে আনলেন। সেতারের খুব শখ ছিল টিভির। কথা ছিল সে তার আগামী জন্মদিনে ঢাকা থেকে এটি কিনে আনা হবে এবং সেই উপলক্ষে আমরা সবাই দল বেঁধে ঢাকা যাব। তিনি বোধহয় আমাদের সঙ্গে ভাব করবার জন্যই আগেভাগে কিনে ফেললেন। সন্ধ্যাবেলা টিভি চালু হলো। আমরা কেউ দেখতে গেলাম না। আকবরের মা এবং রমজান ভাই মোড়া পেতে টিভির সামনে রাত 11টা পর্যন্ত বসে রইল। বাবার কাছ থেকে অনেক দূরে সরে গেলাম আমরা। সেই সময় বড় মামার চিঠিতে জানলাম মার একটি ছেলে হয়েছে। ছেলের নাম কাজল। মায়ের শরীর খুব খারাপ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। কি যে কষ্ট হলো আমার। কত লক্ষবার যে বললাম মা ভালো হয়ে যাক, মাকে ভালো করে দাও। রোজ রাতে তাকে স্বপ্নে দেখতাম। রক্তশূন্য একটি লম্বাটে ফর্সা মুখ, চাদর দিয়ে গলা পর্যন্ত ঢাকা। স্বপ্ন দেখে রোজ রাতেই কাঁদতাম। আমরা 3 বোনই নিশ্চিত ছিলাম মা মারা যাবেন, কিন্তু সুস্থ হয়ে উঠলেন তিনি। চিঠি লিখল মা নীলুকে। নীলু তার কোনো চিঠি আমাকে পড়তে দেয় না। কি লেখা ছিল সেই চিঠিতে তা জানতাম না। নীলু শুধু বলল, কাজল খুব বিরক্ত করে, রাতে মাকে ঘুমাতে দেয় না। এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম। এত ভালো যে সেলিনা আপা একদিনের জন্য স্কুল ছুটি দিলেন এবং একটি গোল্ড মেডেল দেবার ব্যবস্থা করলেন। খারুন্নেসা গোল্ড মেডেল। খারুন্নেসা তার মায়ের নাম। এই গোল্ড মেডেলটি সেবারই প্রথম ঘোষণা করা হলো। আমাদের স্কুলের কোনো ছাত্রী যদি এসএসসি পরীক্ষায় সমস্ত বোর্ডে প্রথম 3 জনের মধ্যে থাকতে পারে, তবেই সে গোল্ড মেডেল পাবে। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বোর্ড থেকে আমাকে 500 টাকা দেওয়া হলো। শুধু তাই না, একদিন সকালবেলা একজন স্থানীয় সংবাদদাতা আমার ইন্টারভিউ নিতে এলেন। নাজমুল চাচার উৎসাহের সীমা নেই। শাড়ি খুলে একটা কামিজ টামিজ পর, বয়স কম দেখাবে, কানের দুলগুলি খুলে ফেলতো, ভালো ছাত্রীদের এইসব গয়নাটানা মানায় না, মুখে হালকা করে পাউডার দে। ইন্টারভিউ পর্ব সমাধান হতে অনেক সময় লাগলো। বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে লাগলেন নাজমুল চাচা। যেমন ভদ্রলোক যখন জিজ্ঞাসা করলেন, দৈনিক ক ঘন্টা পড়াশোনা করতে? আমি কিছু বলার আগেই নাজমুল চাচা বললেন, ঘন্টার কি কোনো হিসাব আছে ভাই, রাত দিনই পড়েছে, যখনই দেখি তখনই মুখের উপর একটা বই। নাজমুল চাচা আমাকে থামিয়ে দিয়ে বললেন, এই মেয়ের প্রাইভেট টিচার লাগে। কি যে বলেন ভাই। কথাটি পুরোপুরি মিথ্যা। আজিজ স্যার আমাকে আর নীলুকে সপ্তাহে 4 দিন অঙ্ক করাতেন। নলিনী বাবু স্যার পড়াতেন ইংরেজি। পাঠ্য বই ছাড়া বইয়ের বাইরে কেমন পড়েছি জানতে চাইলে, বইয়ের বাইরেই তো বেশি পড়েছে, রবীন্দ্রনাথ, টলস্টয় সব আপনার নিচের ক্লাসেই পড়া শেষ করেছে। ইন্টারভিউ হলো আসলে নাজমুল চাচার সঙ্গে। আমি শুধু হাসি মুখে তার পাশে রইলাম এবং সেই ইন্টারভিউ খানিকটা ছাপাও হলো একটা ইংরেজি পত্রিকায়। তার পরপরই একটা চিঠি পেলাম আমরা 2 বোন। কল্যাণী আসো নীলু অথবা বিলু, তোমাদের 2 বোনের একজনের ছবি দেখলাম পত্রিকায়। ছবির সঙ্গে ডাকনাম দেয়া ছিল না, কাজেই বুঝতে পারছি না ছবিটি কার। যার ছবি তার জন্য আমার আন্তরিক অভিনন্দন। মফস্বলের একটি স্কুল থেকে এমন চমৎকার রেজাল্ট করা দারুণ ব্যাপার। আমার খুবই ভালো লাগছে। এর মধ্যে একবার ময়মনসিংহ এসেছিলাম। তোমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গিয়েছি, গেট বন্ধ ছিল, কাজেই ভেতরে আর ঢুকিনি। পরে ভেবেছি গেট খুললে ঢুকলেই হলো।
অনেক সময় আমরা যা করতে চাই তা করতে পারি না, কেন পারি না তাও জানি না, পরে তা নিয়ে কষ্ট পাই, ঠিক না? আমার কেন যেন মনে হচ্ছে তোমরা দু বোন আমার চিঠি পড়ে খুব হাসবে। অবশ্য একটা ক্ষীণ আশা আছে যে এই চিঠি তোমাদের হাতে পৌঁছাবে না, কারণ তোমাদের ঠিকানা আমার জানা নেই। শুধু জানি তোমাদের দু বোনের একজন হচ্ছে নীলু, একজন বিলু, এবং তোমাদের বাড়িটির নাম উত্তর দিঘি। এরকম সংক্ষিপ্ত ঠিকানায় চিঠি যাওয়ার কথা না, ঠিক না? রকিব হাসান। কত অসংখ্যবার যে সেই চিঠি আমি পড়লাম, প্রতিবারই আমার মনে হয়েছে এই চিঠিতে যা লেখা হয়েছে তার বাইরেও কিছু আছে, আর একবার পড়লেই তা বোঝা যাবে। চিঠিটি নাজমুল চাচাও পড়লেন এবং বললেন, বিশিষ্ট ভদ্রলোক, খুব আদব কায়দা, একটা ভালো সংবাদ পেয়েছে, সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছে। এইসব ভদ্রতা কি দেশে আজকাল আছে? সব শুনলে লোকজন আজকাল বিরক্ত হয়। মা, সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লেখ, বানান ভুল যেন না থাকে, সাবধান, ডিকশনারি দেখবে। আর শোনো, এই চিঠি যত্ন করে তুলে রাখবে। রেজাল্ট নিয়ে যত চিঠি, যত টেলিগ্রাম আসবে সব তুলে রাখবে, আলাদা একটা ফাইল করে রাখবে। আমি অফিস থেকে একটা ফাইল নিয়ে আসব। নীলু চিঠিটার শুরুটা পড়েই গম্ভীর মুখে বলল, তোর চিঠি আমাকে দিচ্ছিস কেন? আমি অন্যের চিঠি পড়ি না। পড়া যাবে না এমন কিছু তো এখানে লেখা নেই, না থাকুক। নীলু পাশ ফিরে বালিশে মুখ ঢাকল। তার বেশ কদিন ধরে জ্বর যাচ্ছে, তেমন কিছু নয়, কিন্তু বিছানা ছেড়ে উঠছে না। আমার ধারণা সে আশা করেছিল তার রেজাল্ট অনেক ভালো হবে। রেজাল্ট মোটেও ভালো হয়নি। ফার্স্ট ডিভিশন দেখা শেষ করে আমরা যখন সেকেন্ড ডিভিশন দেখা শুরু করেছি, সে তখন দৌড়ে পালিয়েছে। নাজমুল চাচা তাকে পাশের খবর দিতেই সে কেঁদে রেতে একটা কাণ্ড করেছে। পরের বার অনেক ভালো হবে, দেখবি। আর দেখতে হবে না, সবাইকে আর ফার্স্ট সেকেন্ড হয় না কিরে বোকা। আমি নিজে 3 বারের বার মেট্রিক পাস করলাম, কিন্তু আইএতে আবার ফার্স্ট ডিভিশন। থাক, আপনাকে আর বক বক করতে হবে না। বাবা নিজে এসেও সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। আরে সেকেন্ড ডিভিশন কি খারাপ নাকি? খারাপ হবে কেন, খুব ভালো, তুমি যাও তো। নীলুকে আমরা খুব শক্ত মেয়ে হিসেবে জানতাম। এই ব্যাপারটায় সে যে এতটা মন খারাপ করবে ভাবতেও পারিনি। কিছুদিন পরই সে জুড়ে পড়ে গেল। অল্প দিনের জ্বরেই শুকিয়ে টুকিয়ে অন্যরকম হয়ে গেল। এক রাতে ঘুমোতে এলো আমার ঘরে। একা একা তার নাকি ভয় লাগছে, কে যেন বারবার তার জানলার সামনে এসে দাঁড়াচ্ছে। আমরা দুজন অনেকদিন পর একসঙ্গে ঘুমাতে গেলাম। সে তারা শুয়েছে একা একটি খাটে, আমরা দুজন একটিতে। আমি নরম স্বরে বললাম, এত মন খারাপ করছিস কেন? জানি না কেন। তুই পড়াশোনা করিস নি, রেজাল্ট কোত্থেকে ভালো হবে? তা ঠিক, দুজন আবার আলাদা হয়ে যাব। তুই যাবি ঢাকায় আর আমি এখানে কোনো একটা ভাঙা কলেজে। আমি ঢাকায় যাব না, এখানেই থাকবো। তুই ঢাকায় পড়তে যাবি, একটা তো জানাই কথা, সেটাই ভালো। তুই এত ভালো ছাত্রী, তোর তো ভালো কলেজেই যাওয়া উচিত। অনেক রাতে শুনলাম বাবা ফিরেছেন, গুনগুন করে কি যেন বলছেন। রমজান ভাই রাগী গলায় কী সব বলছেন। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, চল ঘুমিয়ে পড়ি। প্রায় ঘুমিয়েই পড়েছি তখন নীলু বলল, বিলু একটা কথা, জেগে আছিস? আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে তোকে। কি? কিসের প্রতিজ্ঞা? ঢাকায় গিয়ে রকিব ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবি না। এইসব কি বলছিস? আমি দেখা করব কেন? আর ওর চিঠির জবাব দিবি না? কথা দে, আমাকে আমার গা ছুঁয়ে বল। কি যে কাণ্ড তোর! সেদিন আকাশের রং ছিল ঘন নীল। আমরা এমনিতে কখনো আকাশ দেখি না। আমরা আকাশের দিকে তাকাই মন খারাপ হলে, মন বিষণ্ণ হলে আকাশও বিষণ্ণ হয়। হেমন্তের এই ঝকঝকে সকালে আকাশটা অসম্ভব বিষণ্ণ হয়ে গেল। আমি তবু মুখে হাসি টেনে রাখলাম। ভোরবেলা নাস্তা খাবার সময় খুব হাসি খুশি থাকতে চেষ্টা করলাম। নাজমুল চাচাও আজ আমাদের সঙ্গে নাস্তা খেলেন। নীলু বসে রইল পাথরের মতো মুখ করে। বাবা একবার সাবধানে চলাফেরার কথা বললেন। একা একা কোথাও যাবার দরকার নেই, কোথাও যেতে হলে বন্ধু বান্ধব কাউকে সঙ্গে নিবি। নাজমুল চাচা বললেন, আরে চিন্তার কিছু নেই, ওই সফদ সাহেব প্রতি শুক্রবার এসে বাসায় নিয়ে যাবেন, আর ছুটি ছাটা হলে নিজে ময়মনসিংহ এসে পৌঁছে দেবেন। অতি ভদ্র সজ্জন ব্যক্তি। আমি তাদের কথায় হ্যাঁ বা না কিছুই বললাম না। ঠিক যখন যাবার সময় হলো তখন ইচ্ছে করলো চেঁচিয়ে বলি যে আমি এখানেই থাকবো, এখানকার কলেজেই ভর্তি হব। নাজমুল চাচা আমাকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠলেন। ট্রেন ছাড়তে খুব দেরি করতে লাগলো। বাবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন ক্লান্ত ভঙ্গিতে। নীলু সে তারা কেউ আসেনি, ওরা খুব কাঁদছিল। বাবা বলেছিলেন, তোরা আসিস না, তোর এখানে থাক, আর এত কান্নাকাটি কি আছে, 2 মাস পর তো আসছেই। ট্রেন ছেড়ে দেবার সময় বাবা মনে হলো খুব অবাক হয়ে পড়েছেন।
যেন ভাবতে পারেননি ট্রেন একসময় ছেড়ে দেবে। তিনি জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার বাঁ হাত শক্ত করে চেপে ধরে ট্রেনের সঙ্গে সঙ্গে আসতে লাগলেন। নাজমুল চাচা বললেন, আরে করো কি, হাত ছেড়ে দাও। বাবা হাত ছাড়লেন না, যেন শেষ মুহূর্তে তার মনে হচ্ছিল আমি চলে যাচ্ছি। আমি পাথরের মতো মুখ করে বসে রইলাম। পৃথিবীতে এত কষ্ট কেন থাকে, কেন এত দুঃখ চারদিকে? জানলার ওপাশে কি সুন্দর সব দৃশ্য, গাঢ় নীল রঙের ডোবা একটি, তার উপর সাদা মেঘের ছায়া পড়েছে। কঞ্চি হাতে একটি ছোট্ট ছেলে অবাক হয়ে তাকিয়ে আছে ট্রেনের দিকে। পাট বোঝাই একটি গরুর গাড়ির চাকা আটকে গেছে, গরুটি ধবধবে সাদা। একসময় নাজমুল চাচা বললেন, আহা ছি মা, কাঁদে না কাঁদে না। বিলু, তোর 2টি চিঠি পেয়েছি। প্রথমটির জবাব সঙ্গে সঙ্গে লিখেছিলাম, রমজান ভাইকে পোস্ট করতে দিয়েছি। ও মা, 2 দিন পরে দেখি তার বাজারের ব্যাগ থেকে চিঠি বেরুলো, ভিজে ন্যাতা ন্যাতা। অথচ রমজান ভাই আমাকে বলেছে সে নিজ হাতে চিঠি ফেলেছে। দেখ অবস্থা। তারপর তোমার 2 নম্বর চিঠিটি এলো। ভাবলাম রাতে জবাব লিখব, রাত ছাড়া চিঠি লিখতে ভালো লাগে না। কিন্তু রাতে বাবার খুব জ্বর এলো, মাথায় পানি ঢালতে হলো, ডাক্তার আনতে হলো। ডাক্তার বলছেন ম্যালেরিয়া। দেশে কি এখন ম্যালেরিয়া আছে নাকি যে ম্যালেরিয়া হবে? ডাক্তারটির বয়স খুব কম, আমার মনে হয় নতুন পাশ করেছে, আমার মতো পাশ, বইটাই ভালো মতো পড়েনি। আমার সঙ্গে গম্ভীর হয়ে কথা বলছিল। মিস নীলু, ভয়ের কিছু নেই, আমি আবার এসে দেখে যাব। আমি হেসে বাঁচি না, মিস নীলু আবার কি? কলেজে ওঠার পর দেখে অনেকেই সম্মান টম্মান করছে, বিশেষ করে আমাদের কলেজের একজন লজিকের স্যার নাজিবুর রহমান। উনি সবসময় আপনি আপনি করছেন। ছাত্রীরা তার নাম দিয়েছে প্রেম কুমার, কারণ তিনি নাকি সব মেয়ের সঙ্গে প্রেম করবার চেষ্টা করেন। তাকে প্রতি বছর 5-6 বছর হাঁসফল খেতে হয়। হাফসল কি জানিস তো? নাকি তোদের কলেজে এসব কথা বলে না? যাই হোক, নজবির রহমান স্যার কি করলো তোকে বলি। ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ নজিবুর রহমান স্যারের সঙ্গে দেখা। তিনি ভ্রু কুচকে বললেন, তুমি ফার্স্ট ইয়ারের না? জি স্যার। গত ক্লাসে আসনি কেন? বাবার জ্বর ছিল তাই। লজিকের কতগুলি ইম্পর্ট্যান্ট ডেফিনেশন পড়িয়েছি, মিস করলে পরেরগুলি ধরতে পারবে না। নজিবুর রহমান স্যার গভীরভাবে কিছুক্ষণ মাথা দুলিয়ে বললেন, ঠিক আছে, আমার কাছে প্রিপেয়ার্ড নোট আছে, একবার এসে নিয়ে যেও। আমি অবশ্য নোট নিতে যাইনি, গেলে আমার নাম হয়ে যেত প্রেম কুমারী। উঁচু ক্লাসের মেয়েদের কাছে শুনেছি তার কাছে ক্লাস নোটের 10-12টা করে কপি তৈরিই থাকে। যাদের সঙ্গে তার প্রেম করার ইচ্ছা হয় তাদের তিনি ডেকে ডেকে দেন। ভদ্রলোক কিন্তু পড়ান খুব ভালো। আমাদের আরেকজন স্যার আছে, খুব ভালো পড়ান। তার নাম কি জানিস? তার নাম মুরগির গু। কী জন্য বেচারার এই নাম হলো? অনেক দিন ধরে তার এই নাম চলছে। ছোটোখাটো মানুষ, খুব পান খান। ক্লাস শুরু করবার আগে ডাস্টার দিয়ে টেবিলে একটা প্রচণ্ড বাড়ি দিয়ে বলেন, নিস্তব্ধতা ছাত্রীগণ, নিস্তব্ধতা। প্রথম দিন তো আমি বহু কষ্টে হাসি থামালাম, কিন্তু পরে দেখি সাংঘাতিক ভালো পড়ান। তার একটা ভালো নাম হওয়া দরকার ছিল। ক্লাসের অনেক কথা লিখলাম, আরও মজার মজার ব্যাপার আছে, পরে লিখব। একজন আপা আছেন, তার নাম মিস চাটা। দারুণ অসভ্য অসভ্য সব গল্প তাকে নিয়ে, চিঠিতে লেখা যাবে না। এবার অন্য খবর বলি। মুন্নির বিয়ে হয়ে গেছে, ছেলে পিডিবির ইঞ্জিনিয়ার, খুব নাকি বড় লোক। আমি অবশ্য বিয়েতে যাইনি, কারণ আমাকে যেতে বলেনি। মুন্নি ক্লাসের প্রায় সব মেয়েকে বলেছে, আমাকে বলেনি। রকিব ভাই এসেছিলেন ঢাকা থেকে, আমার অবশ্য ধারণা ছিল আসবেন না। বিয়ের পরদিন আমাদের বাড়িতে এলেন। কখন এসেছেন আমি কিছুই জানি না। কী জন্য যেন বসার ঘরে গিয়েছি, দেখি তিনি বসে বসে বাবার সঙ্গে গল্প করছেন। তার গায়ে নীল রঙের স্ট্রাইপ দেওয়া একটা শার্ট, এমন মানিয়েছিল তাকে কি বলবো। আমার গায়ে ছিল বোম্বে প্রিন্টের ওই জঙ্গলি শাড়িটা। আমাকে নিশ্চয়ই ভূতের মতো লাগছিল, কারণ ওই দিন আমি চুলও বাঁধিনি, কিছুই করিনি। একবারের মাকে বলেছিলাম চুল বেঁধে দিতে, সে দিতাসি আপা বলে সেই যে গিয়েছে আর দেখা নেই। আমি গিয়ে দেখি দিব্যি ঘুমাচ্ছে। তারপর আমিও ঘুমাতে গেলাম। এখন চিন্তা করে দেখ অবস্থা, চুল বাঁধা নেই, ঘুম ঘুম ফোলা মুখ, পরনে জঙ্গলি শাড়ি। কি ভাবলেন উনি কে জানে। আমি তো একদম হতভম্ব হয়ে গিয়েছি। উনি বললেন, তুমি কে, নীলু না বিলু? আর বাবার যা কাণ্ড। বাবা বললেন, সালাম করো নীলু, সালাম করো। সালাম করব কি? আমি বললাম, আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। উনি অবশ্য অনেকক্ষণ বসলেন, চাটা খেলেন। যাবার আগে আমাকে 2টো বই দিয়ে গেছেন। একটা হচ্ছে ঘনাদার গল্প, দেখ না কাণ্ড, ঘনাদার গল্প পড়ার বয়স আছে এখন। অন্যটি হচ্ছে একটি কবিতার বই, নাম পালক। আজ আর লিখব না, ঘুম পাচ্ছে। নীলু। পুনশ্চ তোর সঙ্গে যে রকিব ভাইয়ের দেখা হয়েছিল ঢাকায়, এই কথাটি তুই কেন চিঠিতে লিখিস নি? প্রিয় আপা, আমি তোকে 4টে চিঠি দিয়েছি, তুই মাত্র 2টির জবাব দিয়েছিস। এরকম করলে আমি আরই নেব, তখন মজা টের পাবে। বাবার খুব অসুখ, ডাক্তার বলেছে ম্যালেরিয়া, খুব দুর্বল হয়ে গেছেন।
এখন আর বাইরে যান না, আর বাবা তার প্রেসটা বিক্রি করে দিয়েছেন, কিন্তু কাউকে সেটা বলেনি। নাজমুল চাচা এটা শুনে খুব রাগ করেছেন। আর একটা খুব খারাপ খবর আছে, আমার গানের স্যারের ছোট ছেলেটা পানিতে ডুবে গেছে। ছেলেটার বয়স 7, তার নাম দীপন। তুমি তাকে দেখেছিলে, তোমার মনে আছে, তবলা বাজিয়েছিল। তুমি বললে, ও মা, এইটুকু ছেলে আবার তবলা বাজায়। তোমার কলেজ কবে কবে ছুটি হবে জানিও। সে তারা। প্রিয় মা বিলু, দোয়া নিও। তোমার বাবার অসুখের সংবাদ পেয়েছো। এখন কিছুটা সুস্থ, তবে পুরোপুরি সারেনি। চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যে তোমার লোকাল গার্জেন সফদ সাহেবের একখানি পত্র পেয়েছি। তুমি নাকি তাকে বলেছো তুমি ছুটির দিনে হোস্টেলেই থাকতে চাও। এটা ঠিক না। সফদ সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার কথা শুনবে এবং সেই মতো চলবে। তোমার বাবার ব্যবসা কিছুটা মন্দ যাচ্ছে। তিনি খুব সম্ভবত প্রেস বিক্রি করে দিয়েছেন। কাজটা ঠিক হয়নি। চালু প্রেস বিক্রি করার কোনো প্রয়োজন ছিল না। তুমি কোনো রকম চিন্তা করো না। তোমাদের অন্য অংশটি ভাড়া দেওয়ার চেষ্টা করছে। 2-1 জনের সঙ্গে কথাবার্তা হয়েছে, যে কোনো ভাড়াটিকে হুট করে ঢুকানো ঠিক হবে না, তাই দেরি হচ্ছে। ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করো। তোমার চাচা, নাজমুল ইসলাম। নীলু, তোর চিঠি পেয়েছি আজ বিকেলে। এখন রাত প্রায় 11টা। অনেক রাতে উত্তর লিখতে বসেছি, কারণ আমার রুমমেট কিছু লেখার সময় খুব বিরক্ত করে। ঘাড়ের কাছে মাথায় এনে সে চিঠি পড়বে। আমি এসব পছন্দ করি না, তবু সেটা করবেই। তার ধারণা আমি কোনো ছেলেকে চিঠি লিখছি। আমার তো আর খেয়ে দেয় কাজ নেই। বাবার অসুখের খবর পেয়ে খুব খারাপ লেগেছে। এতদিনে সেরেছে নিশ্চয়ই, সব জানাবি। নাজমুল চাচা লিখেছেন প্রেস বিক্রি হয়ে গেছে। শুনে যা ভয় লাগছে। এখন আমাদের চলবে কি করে? আজ সমস্ত দিন আমার এইসব ভেবে খুব খারাপ লেগেছে। তার উপর আজ বায়োলজি ল্যাব ছিল। আমাদের ডেমনস্ট্রেটের একটা ব্যাঙ এনে সেই ক্লোরোফর্মন করলেন। আমরা শুধু দূর থেকে দেখলাম। তারপর উনি সেটা কচ করে কেটে ফেললেন। ব্যাঙের হৃৎপিণ্ডটা তখনও লাফাচ্ছে। কি যে খারাপ লেগেছে। বিকেলে হোস্টেলে ফিরে এসেও বমি বমি লাগছিল। রাতে ভাত খাইনি। আমার রুমমেট তখন ফ্রেঞ্চ টোস্ট করে খাওয়ালো। ওর একটা কেরোসিন কুকার আছে, খাটের নিচে লুকিয়ে রাখে। কারণ হলে এইসব অ্যালাউ করে না। কিন্তু বেচারির খুব রান্নার শখ। কয়েকদিন আগে গাজরের হালুয়া বানালো। এটা বানানো যে এত সহজ তা জানতাম না। খেতেও খুব ভালো হয়েছিল। মেয়েটির নাম মালা, রাজশাহী থেকে এসেছে। অনেক রকম রান্না জানে, দারুণ স্মার্ট মেয়ে। হোস্টেল সুপারের পারমিশন না নিয়ে এসে 2 দিন এক আত্মীয়র বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখানে নিয়মের খুব কড়াকড়ি, তবে সিনিয়র মেয়েদের বেলায় এতটা নয়। সিনিয়র মেয়েরা দোতলায় থাকে, ওদের সঙ্গে আমাদের তেমন যোগ নেই। ওরা অনেক রকম কাণ্ড কারখানা করে। গত শুক্রবারে কি হচ্ছে জানিস? রাত 1টায় হঠাৎ শুনি দারুণ হইচই হচ্ছে। পরে শোনা গেল দোতলার কটি মেয়ে প্ল্যান চ্যাট করে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা নিয়ে এসেছে। সে আত্মা আবার কিছুতেই যেতে চাচ্ছে না। হোস্টেল সুপার টুপার এলেন, হুলস্থুল কাণ্ড। তুই লিখেছিস তো রকিব ভাইয়ের সঙ্গে যে দেখা হয়েছিল সে সম্পর্কে কিছু লিখিনি, ইচ্ছে করেই লিখিনি। তুই আবার কি ভাবতে কি ভাববি। যাক, এখন লিখছি। সেদিন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতা কিনতে নিউ মার্কেট গিয়েছি। আমার সঙ্গে আছে আমার রুমমেট মালা। সে চুল বাঁধার রাবার ব্যান্ড আর টিপ কিনবে। কেনাকাটা শেষ হবার পর আমরা ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ মালা বলল, দেখ, ওই ভদ্রলোক তখন থেকে আমাদের পিছে পিছে আসছে আর মিচকি মিচকি হাসছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি একজন দাড়িওয়ালা ভদ্রলোক। আমাকে তাকাতে দেখেই সে বলল, তুমি নীলু না বিলু? আমি তখনও চিনতে পারিনি। তখন ভদ্রলোক রাগী গলায় বললেন, চিঠির জবাব দাওনি কেন? তখন চিনলাম। খুব অবাক হয়েছিলাম, এরকম দাড়িকোফ কল্পনাও করিনি। তারপর উনি আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন। মালা কিছুতেই যাবে না, শেষ পর্যন্ত অবশ্যই গেল। তিনি সারাক্ষণই তোর কথা জিজ্ঞাসা করলেন। তার কি ধারণা জানিস? তার ধারণা না, বলবো না। শোন নীলু, একটা কথা। তুই এই ভদ্রলোককে বলবি উনি যেন দাড়িকোফ কামিয়ে ফেলেন। যা জঘন্য লাগছিল ওকে। এই যা 1টা বেজে যাচ্ছে, শুয়ে পড়ি। কাল পরশু আবার চিঠি লিখব। বিলু। প্রিয় বিলু, তোদের হোস্টেলের মেয়েরা ভূত এনেছে শুনে নাজমুল চাচা খুব রাগ করেছেন। তিনি বলেছেন তিনি হোস্টেল সুপার এবং প্রিন্সিপালকে চিঠি লিখবেন। আমাদের দোতলায় নতুন ভাড়াটে এসেছেন। তার স্ত্রীর নাম নীনা। ভদ্রমহিলা নাকি স্বরে কথা বলেন। প্রথম দিন বাড়িতে এসে বললেন বাড়িতে খুব বড়, তবে চারদিকে খুব জংলা। আমি বহু কষ্টে হাসি সামলেছি। তবে ভদ্রমহিলা খুব ভালো। বাবার জন্য স্যুপ করে পাঠান এবং খুব খোঁজখবরও করেন। তবে ভদ্রমহিলার সূচিবায়ু আছে। রোজ 3-4 বার করে ঘর ধোয়া মোছা করতেই হবে তার। বিলু, তোকে এখন একটা কথা বলি। আমি রকিব ভাইয়ের একটা খুব চমৎকার চিঠি পেয়েছি। এত সুন্দর চিঠি যে আমি খুব কাঁদলাম। কত লক্ষবার যে পড়লাম। আমার কি ইচ্ছা করে জানিস? ইচ্ছা করে একদিন হুট করে ভদ্রলোকের বাড়িতে গিয়ে তাকে খুব চমকে দিই। তারপর তিনি যখন বলবেন তুমি কে, নীলু না বিলু, আমি তখন বলবো আমি বিলু। এবং অনেকক্ষণ বিলু হিসেবে কথাবার্তা বলার পর হঠাৎ বলবো, আমি কিন্তু নীলু। ভদ্রলোকের মুখের অবস্থাটা যে কি হবে ভেবে দেখ।
বিলু, ওই ভদ্রলোকের সঙ্গে কি করে আমার পরিচয় হলো তোকে আমি বলি। মুন্নিদের বাসায় বেড়াতে গিয়েছি, অপলারাও গিয়েছে। মুন্নি বলল, আমার এক ভাই এসেছেন, ইউনিভার্সিটির টিচার, অঙ্কের টিচার, যা গম্ভীর। আমরা আড়াল থেকে দেখলাম, সত্যিই গম্ভীর। মুন্নি তখন করলো কি জানিস, আমাকে বলল, এই নীলু, তুই যদি আমার ওই ভাইয়ের কাছ থেকে একটা সিগারেট নিয়ে খেতে পারিস তো বুঝবো তোর সাহস। আমি বললাম, আমি শুধু শুধু তার কাছ থেকে সিগারেট নিয়ে খাবো কেন? তুই তো টেনেছিস সিগারেট স্কুলের বাথরুমে, এখন দেখি তোর সাহস। যদি সিগারেট চাইতে পারিস তাহলে প্রমাণ হবে আমাদের ক্লাসে তোর চেয়ে সাহসী আর মেয়ে আর নেই। আমি ইতস্তত করে ঢুকে পড়লাম ভদ্রলোকের ঘরে। কোনো মতে বললাম, মুন্নির সঙ্গে আমার একটা বাজি হয়েছে, সে বাজিতে আমি জিতবো যদি আপনি আমাকে একটা সিগারেট দেন। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, একটা সিগারেট বের করে দিলেন। আমি বললাম, আপনি রাগ করবেন না, সিগারেটটা আমাকে ধরাতে হবে। ভদ্রলোক দেশলাই বের করে দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। নরম স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নীলু। ও নীলু, তোমার কথা বলেছে আমাকে মুন্নি। কি বলেছে? বলেছে যে তুমি খুব তেজি মেয়ে। আরও অনেক কিছু বলেছে নিশ্চয়ই। আর কিছু বলেনি মুন্নি? আর কি বলবে, বলেনি আমার মা পালিয়ে গেছে। আমাদের সম্পর্কে যখন কেউ কিছু বলে সবাই সেটা সবার আগে বলে। মুন্নি বলেনি সেসব? বলেছে। আমি দেখলাম জানলার আড়াল থেকে মুন্নি ও অপলা অবাক হয়ে দেখছে আমাদের হাতে জ্বলন্ত সিগারেট। আমি বললাম, আজ উঠি, আপনি আমার উপর রাগ করেননি তো? রাগ করবো কেন, আপনার সামনে সিগারেট টানলাম যে। না, রাগ করিনি, মাঝে মাঝে এইসব ছেলে মানুষই দেখতে ভালোই লাগে। আমি উঠে দাঁড়াতেই ভদ্রলোক বললেন, নীলু বসো, তোমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে, প্লিজ বসো। আমি অবাক হয়ে বসলাম, আর আমার কী যে ভালো লাগলো। এখনও মনে আছে সে রাতে অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি। শেষ রাতের দিকে ঘুম এলো এবং আমি ভদ্রলোককে স্বপ্নে দেখলাম যেন আমি চা বানাচ্ছি। তিনি এসে বললেন, নীলু, আমার আজ ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও, অপেক্ষা করবার দরকার নেই। আমি রাগের ভঙ্গি করে বললাম, না, আজ কোথাও যেতে পারবে না, আজ আমরা বাগানে হাঁটবো। অদ্ভুত মিষ্টি স্বপ্নের ভেতরে আমি কেঁদে বুক ভাসিয়েছি। কাউকেই স্বপ্নের কথা বলতে পারিনি। তোকে বলার ইচ্ছা হয়েছে কিন্তু সাহস হয়নি, যদি তুই হাসাহাসি করিস। তোকে আমি অনেক কথা বলতে চাই বিলু, ছুটি হতে তো অনেক দেরি, একবার চলে আয় না। তাছাড়া এমনিতেও তোর আসা উচিত, বাবার শরীর খুব খারাপ, কেউ তোকে জানাচ্ছে না। কাল রাতে আমি ঘরে ঢুকতেই বাবা বললেন, কে রেনু? আমি বললাম, বাবা আমি নীলু। বাবা কেমন চোখে তাকালেন আমার দিকে, তারপর বললেন, নীলু, তোর মা বোধহয় এসেছে, বসতে বসতে দে, পুরনো কথা মনে করে লাভ নেই। বিলু চলো আয়। ইতি, তোর নীলু। বাড়ি ফিরে অবাক হলাম, সব কিছু অন্যরকম লাগছে। চারদিকে কেমন যেন অন্ধকার অন্ধকার, সব কিছু অন্যরকম হয়ে গেছে। সে তারাকেও মনে হলো এই 3 মাসে অনেকখানি বড় হয়ে গেছে। সবচেয়ে বদলেছেন বাবা, কি যে খারাপ হয়েছে তার অবস্থা। চোখ হলুদ, মাথা সামনের দিকের চুল সব পড়ে গেছে। আমি তার ঘরে গিয়ে ঢুকতেই তিনি বললেন, কে রেনু? বাবা আমাকে চিনতে পারছেন না? চিনতে পারবো না কেন, কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগে। বস মা আমার কাছে। বাবা তার রোগা একটা হাত আমার কোলে তুলে দিলেন। তুমি আমাকে একটা চিঠিও লেখনি বাবা? শরীরটা খারাপ মা, খুব খারাপ। ঠিক তখনই নীলু চা নিয়ে ঢুকল। বাবা মাথা তুলে বললেন, কে রেনু? নীলু অত্যন্ত যত্নে বাবাকে বালিশে হেলান দিয়ে বসালো, পিরিচে ঢেলে ঢেলে চা খাওয়ালো। নীলু দেখে অনেক কাজ শিখেছে, গিন্নি গিন্নি ভাব। সে কোমরে আঁচল জড়িয়ে ছুটোছুটি করে অনেক কাজ করছে। এক ফাঁকে বলল, সংসারের হাল ধরেছি, তাই দেখছি। কি যে ঝামেলা গেছে তুই তো জানিস না, তোকে জানানোই হয়নি। তা জানাবি কেন, আমি আর কে? তাও ঠিক। নীলু হাসল। আমি বললাম, তুই খুব সুন্দর হয়ে গেছিস নীলু। নীলু কিছু বলল না। অন্য সময় হলে সে কিছু একটা ঠাট্টার কথা বলতো, আজ দেখলাম লজ্জা পাচ্ছে। অন্যরকম মানে কিরকম? তোর মধ্যে কেমন একটা মা মা ভাব চলে এসেছে। নীলু এবারও লজ্জিত ভঙ্গিতে আবার হাসল। সত্যি সত্যি সে বদলে গেছে, কিন্তু এই নীলুকেও ভালো লাগছে। আমি মৃদু স্বরে বললাম, আজ রাতে আমরা দুজন একসঙ্গে শোবো, কেমন? ঠিক আছে, সারা রাত গল্প করব। ছোট বোনদের পাগলামি কথাবার্তা শুনে বড় বোনটা যেমন প্রশ্রয়ের হাসি হাসে সেরকম হাসি। ওরা আমার ঘরটি ঠিক আগের মতো করে সাজিয়ে রেখেছে। টেবিলের ওপর বইপত্র যা ছিল সব সেরকমই আছে। একটা বাজারের লিস্ট করেছিলাম, সেই লিস্টটা পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। আমার বিছানা এখন কে শোয় নীলু? সেতারা? সেতারাও বুঝি সেরকম? ও এখন আমার সঙ্গেই ঘুমায়।
আর অনেক মজার ব্যাপার আছে সেতারার। সেতারা বলল, ভালো হবে না কিন্তু আপা। কেন, কি ব্যাপার? সেতারাকে কে যেন প্রেমপত্র লিখেছে রুল টানা কাগজে। নীলু খিলখিল করে হেসে উঠল। কে বলবে এই বাড়িতে কোনো দুঃখ কষ্ট আছে? নাজমুল চাচা তার মেয়ের কাছে যাচ্ছেন জানিস? না তো, সামনের মাসের মাঝামাঝি যাবেন। ওর মেয়ের কী যেন একটা অপারেশন হবে, গল ব্লাডার না কি যেন, ঠিক জানি না। মেয়ে বাবার জন্য টিকিট পাঠিয়েছেন। নাজমুল চাচা নিশ্চয়ই খুব খুশি। না, খুব না, এত দূর একা একা যেতে ভয় পাচ্ছেন। ভয়ের কি জানি, চাচার হ্যান ত্যান কত কথা। আসলে যাওয়ার ইচ্ছে নেই। যাচ্ছেন তো? তা যাচ্ছেন। নাজমুল চাচার সঙ্গে দেখা করতে গেলাম। নাজমুল চাচা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন, যেন আমি তার হারিয়ে যাওয়া একটি মেয়ে। কোনো দিন ফিরে পাবেন ভাবেননি, হঠাৎ ফিরে পেয়েছেন। তার কাণ্ড দেখে দরজার পাশে দাঁড়িয়ে নীলু হাসতে লাগলো। চাচা রাগী গলায় বললেন, হাসছিস কেন? এমনি হাসছি, কাঁদলে দোষ নেই, হাসলেই দোষ। তুই নিচে যা তো নীলু। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু বিলু ভেবে যাকে জড়িয়ে ধরে কাঁদা হচ্ছে সে কিন্তু বিলু নয়, আমি বিলু। নাজমুল চাচা হকচকিয়ে গেলেন, তীক্ষ্ণ চোখে তাকাতে লাগলেন। তার মনে সন্দেহ ঢুকে গেল। তুই কে, নীলু না বিলু? আরে আমি বিলু। সত্যি করে বল। সত্যি বলছি। না, তুই নীলু, বড় ফাজিল হয়েছিস, যা বিলুকে পাঠিয়ে দে। আমি হাসতে হাসতে নিচে নেমে গেলাম। বাড়িতে এসে বড় ভালো লাগছে। দোতলার নতুন ভাড়াটাদের সঙ্গে দেখা হলো। নীলু বলেছিল নাকিশোরে কথা বলেন। কোথায়, কি দিব্যি ভালো মানুষের মতো কথাবার্তা। নীলুটা এমন বানাতে পারে। ভদ্রমহিলাকে আমার বেশ পছন্দ হলো, তবে একটু কথা বেশি বলেন। আমার সঙ্গে 2-3 মিনিট কথা হলো, এর মধ্যে হরবর করে 100 গণ্ডি কথা বলে ফেললেন। তবে যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোরপ্যাচ থাকে না, এটা খুব সত্যি। বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলা হয়। সমস্ত দিন আমি অন্য এক ধরনের ভালো লাগা নিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। দুপুরে নীল আমাকে বাগানে নিয়ে গেল। পেয়ারা গাছে নাকি ডাসা পেয়ারা হয়েছে, খুব মিষ্টি। বাগান পরিষ্কার করেছে কে? দোতলার ওই ভদ্রমহিলা। এখন ভালো লাগছে না? চমৎকার লাগছে। এই ভদ্রমহিলার তার হাজব্যান্ড প্রায় সন্ধ্যাবেলা বাগানে বসে চা খান। একদিন দেখি হাত ধরাধরি করে হাঁটছেন, খুব রোমান্টিক। আমি ঘাসের উপর বসতে বসতে বললাম, তোর রকিব ভাইয়ার চিঠি টিঠি লেখে না? লেখে মাঝে মাঝে। কি লেখেন? এইসব আজে বাজে, তেমন কিছু না। তুই নিশ্চয়ই খুব লিখিস। কি লিখিস না তুই? মাঝে মাঝে। তুই কি লিখিস? আরে বল না। যা মনে আসে তাই লিখি। বাবার কথা লিখি, মার কথা লিখি, তোর কথা, সেতারার কথা, সবার কথা লিখি। লিখতে খুব ভালো লাগে। তোদের বিয়ে হলে বেশ মানাবে, দুজনেই চিঠি লেখায় ওস্তাদ। সন্ধ্যাবেলা আমরা 3 বোন নদীর পাড়ে হাঁটতে গেলাম। মা যখন ছিলেন তখন আমরা প্রায়ই হাঁটতে আসতাম। প্রায় মাইলখানেক হাঁটা হয়ে যেত। একসময় ক্লান্তিতে পা ভারী হয়ে আসতো, তবু মায়ের হাঁটা শেষ নেই। নীলু বলতো, আর পারবো না, ক্ষমা চাই, আমি এখানে বসে থাকবো, তোমরা যাও। মা বলতেন, অল্প কিছু দূর যাবো, সামনেই নদীটা খুব সুন্দর। একই রকম নদী, একই দৃশ্য দুপাশে, তবু কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ কণ্ঠে বলতেন, কি সুন্দর। তেমন বিশেষ সৌন্দর্যের কিছু আমরা দেখতে পেতাম না, কিন্তু মার মুগ্ধ ভাব আমাদেরও স্পর্শ করত। নীলু হাই তুলে বলতো, মন্দ না, ভালোই। মা চলে যাবার পর আমরা নদীর কাছে আসিনি। না, কথাটা ঠিক না, বাবার সঙ্গে এসেছিলাম একদিন। গত শীতের আগের শীতে বাবার হঠাৎ শখ হলো আমাদের নিয়ে বেড়াবেন। খুব উৎসাহের সঙ্গে বললেন, ফ্লাস্কে করে চা নিয়ে যাব, নদীর পাড়ে বসে চা খাবো, কি বলিস? আমরা কেউ তেমন উৎসাহ দেখালাম না, শুধু সেতারা খুব উৎসাহ দেখাতে লাগলো। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে আমরা বেড়াতে বের হলাম। বাবার কাঁধে ফ্লাস্ক, আমরা 3 বোন হাত ধরাধরি করে তার পিছু পিছু যাচ্ছি। কুয়াশায় চারদিক ঢাকা, দেখার মতো কিছুই নেই। নদীটিও শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বাবার উৎসাহ মিয়ে এসেছে। মৃদু স্বরে বললেন, ফিরে যাব নাকি? কোথাও বসে চা শেষ করি, এত কষ্ট করে ফ্লাস্কটা আনলে। কোথাও বসার মতো জায়গা পাওয়া গেল না, সব শিশিরে ভিজে আছে। বাবা অত্যন্ত বিব্রত বোধ করতে লাগলেন। সেই আমাদের শেষবারের মতো যাওয়া। বাবা সুস্থ থাকলে বাবাকে নিয়ে আসা যেত। তিনি আমাদের 3 বোনকে বেরুতে দেখে আগ্রহ নিয়ে বলেছিলেন, কোথায় যাচ্ছিস তোরা? সেতারা বলেছে, নদীর পাড়ে হাঁটতে যাচ্ছি বাবা। ভালো ভালো, খুব ভালো। বেশিক্ষণ থাকবো না, যাবো আর আসবো। যতক্ষণ ইচ্ছা থাকিস মা, আমার জন্য ভাবতে হবে না, আমি ভালোই আছি। আমরা হাঁটছি নিঃশব্দে। অনেকেই কৌতূহলী হয়ে তাকাচ্ছে আমাদের দিকে।
দু একজন বুড়ো মতো ভদ্রলোক সেতারাকে জিজ্ঞাসা করলেন, ভালো আছো? নীলু বলল, সেতারাকে সবাই চিনে। ইস, আগে যদি মন দিয়ে গানটা শিখতাম। আমরা হাঁটতে হাঁটতে শহরের শেষ প্রান্তে চলে এলাম প্রায়। সেখানে প্রকাণ্ড একটা ঝাঁকড়া রেন্টি গাছ, তার শিকড় নেমে গেছে নিচের দিকে। কয়েকজন কলেজের ছেলেটেলে হবে গাছের গুঁড়ির ওপর বসে সিগারেট টানছিল। ওরা আমাদের দেখেই উঠে দাঁড়ালো। একজন এগিয়ে এসে বললেন, আপনারা বসবেন? না, বসুন না, একটু আমাদের সঙ্গে বসুন। সেতারা বলল, কিন্তু আপনারা গান গাইতে বললে পারবেন না। সবকটি ছেলে একসঙ্গে হেসে উঠল। আমরা 3 বোন পাশাপাশি বসলাম। ছেলেগুলি বলল, আমাদের সামনে। নীলু বলল, আপনারা রোজ এখানে আসেন? জায়গাটা খুব সুন্দর। ছেলেগুলি উত্তর দিল না। সেতারা বলল, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাওয়া দরকার। আমরা আপনাদের পৌঁছে দেব, আমরা উত্তর দিকের পাশ দিয়েই রোজ যাই। ছেলেগুলি সেতারাকে গান গাইতে বলল না, কিন্তু সেতারা নিজ থেকে গুনগুন করে শুরু করলো গান। খোলা মাঠ, অদূরেই শীর্ণকায় ব্রহ্মপুত্র। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা ডানা ঝাপটাচ্ছে গাছে গাছে। এর মধ্যে সেতারার কিন্নর কণ্ঠ চারদিকে ছড়িয়ে পড়ল। আমাদের 3 বোনের চোখ ভিজে উঠল। আমরা কতগুলি অপরিচিত ছেলেকে সামনে বসে কাঁদতে শুরু করলাম। কান্নার মতো গভীর তো কিছু নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যকে স্পর্শ করে। ছেলেগুলি দেখলাম একে একে মুখ ফিরে অন্যদিকে তাকাচ্ছে। পুরুষরা তাদের চোখের জল মেয়েদের দেখাতে চায় না। একটি ছেলে কোমল স্বরে বলল, আরেকটা গাইবেন? ক্রমে ক্রমে সন্ধ্যা মিলিয়ে এলো। ব্রহ্মপুত্রের ওপর দিয়ে উড়ে আসতে লাগলো শীতল হাওয়া। অন্ধকার ঝোপগুলিতে কিচমিচ করতে লাগলো জোনাকি। ছেলেগুলো আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। সেতারা বলল, ভেতরে আসবেন? জি না, জি না। কিন্তু ওরা চলেও গেল না। গেটের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রইল চুপচাপ। একজন মৃদু স্বরে বলল, আপনার বাবার শরীর কি এখন ভালো? নীলু বলল, একটু ভালো, কিন্তু বাবার শরীর আসলে ভালো নয়। আমি জানি বাবা মারা যাবেন খুব শীঘ্রই। মৃত্যু টের পাওয়া যায়। তার পদশব্দ ক্ষীণ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। বাবা মারা যাবার পরপরই আমরা একা হয়ে যাব। কেউ কি তখন এগিয়ে আসবে আমাদের কাছে? এক মুখ দাড়ি গোফ নিয়ে রকিব ভাই হাসি মুখে বলবেন, কে বিলু আর কে নীলু? গাঢ় ভালোবাসার সুবিশাল বাহু প্রসারিত করবে আমাদের দিকে। হয়তো করবেন, হয়তো করবেন না। এখানে কিছুই নিশ্চিত করে বলা যায় না। বসবার ঘরে বাতি জ্বলছিল। আমরা ঘরে ঢুকেই দেখলাম আমাদের লাল রঙের সোফাটিতে মা বসে আছেন। কেমন অদ্ভুত একটি শান্ত বিষণ্ণ ভঙ্গি। মা মাথা নিচু করে বললেন, তোমাদের বাবাকে দেখতে এলাম, নাজমুল সাহেব টেলিগ্রাম করেছিলেন। মার পরনে সাদার উপর নীল নকশার একটা শাড়ি, মাথায় আঁচল দিয়ে চুপচাপ বসে আছে। বয়সের ছাপ পড়েছে চোখে মুখে। কপালের কাছে একগোছ রূপালি চুল। তবুও কি চমৎকারী না লাগছে তাকে। তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিলাম না। মা কি আমাদের তুমি করে বলতেন না তুই করে বলতেন কিছুতেই মনে পড়ল না। সবাই অনেক বড় হয়ে গেছো এবং খুব সুন্দর হয়েছে সবাই। বসো, কথা বলি তোমাদের সঙ্গে। আমরা বসলাম। তোমরা নাকি নদীর পাড়ে গিয়েছিলে? কয়েকদিন আগে সেতারার গান শুনলাম রেডিওতে, বিশ্বাসই হয় না আমার একটা মেয়ে এত সুন্দর গান গায়। সেতারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। কিছু একটা দেখতে চেষ্টা করছে মার মধ্যে, নিজের মনের ছবির সঙ্গে মিলিয়ে নিচ্ছে হয়তো। তুমি মা খুব নাম করবে, দেশের মানুষের ভালোবাসা তুমি পাবে, এখনই অবশ্য পেয়েছো, আরও পাবে। নীলু বলল, আপনি কখন এসেছেন? কিছুক্ষণ আগে এসেছি। বাবার সঙ্গে দেখা করা হয়েছে? না। যান, বাবার কাছে যান, উনি আপনার জন্য খুব ব্যস্ত হয়ে আছেন। আমি বললাম, আসুন, আপনাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। বাবার ঘরে ঢোকা মাত্র বাবা তার অভ্যাস মতো বললেন, কে রেনু? মা দরজার পাশে থমকে দাঁড়ালো। বাবা বললেন, ভালো আছো রেনু? সেই রাতেই বাবার অসুখ বেড়ে গেল। বুকে হাত দিয়ে বহু কষ্টে টেনে টেনে শ্বাস নিতে লাগলেন। কথাবার্তা জড়িয়ে গেল। তবু একটু কোনো শব্দ হতেই মাথা তুলে বলতে লাগলেন রেনুর কথা। মা তার এত পাশে দাঁড়িয়ে কিন্তু তাকে চিনতে পারলেন না। আমি চলে এলাম মার ঘরে। নীলুর বিছানার ওপর দেখি একটি নীল খাম পড়ে আছে। রকিব ভাইয়ের লেখা চিঠি নিশ্চয়ই। নীলু হয়তো আজই পেয়েছে। রেখে দিয়েছে গভীর রাতে একা একা পড়বার জন্য। চারদিকে শুনশান নীরবতা। আমি বসে আছি চুপচাপ।
আমার পাশেই ভালোবাসার একটি নীল চিঠি। আমি হাত বাড়িয়ে চিঠিটি স্পর্শ করলাম। ঠিক তখনই নিচ থেকে একটা তীব্র ও তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো। মা কাঁদছেন।